আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। গতি অধ্যায়টা অন্যান্য চ্যাপ্টারের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটার কারণ হচ্ছে এই অধ্যায় থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে বোর্ডে, অ্যান্ড এটার সাথে সাথে এই চ্যাপ্টারটা আরও বেশি ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে আমরা আসলে পদার্থবিজ্ঞানের যে মূল বিষয়বস্তুগুলো সেগুলো আসলে জানতে পারি, যেগুলো হচ্ছে অন্যান্য চ্যাপ্টারেও আমাদের যেমন কাজে লাগে, তার সাথে সাথে আমাদের বেসিক বিল্ড আপ করতেও এটা আসলে অনেক বেশি কাজে লাগে। তো আর কথা না বাড়িয়ে আমি চ্যাপ্টারটা শুরু করি। তো শুরুর দিকে বেশ কিছু কনসেপ্ট আছে, যেমন হচ্ছে যে স্থিতি, গতি বা অবস্থান কী। তো এই জিনিসগুলো আমি চেষ্টা করব যে যতখানি শর্টে সম্ভব ততখানি শর্টে বুঝিয়ে চলে যাওয়া, কারণ তোমাদের আসলে সামনে পরীক্ষা বেশি দিন নাই। তো আমার মনে হয় না যে এখন এই অবস্থায় এসে তোমাদের এগুলো আসলে খুব একটা গ্যাপ থাকার কথা, বাট স্টিল যতটুকু বলে অল্পতে বুঝিয়ে ফেলা সম্ভব ততটুকুই বলে আসলে বুঝিয়ে চলে যাব। তো ফার্স্টে যদি স্থিতিতে আসি, স্থিতি বলতে বোঝায় এমন কিছু যেটা আসলে আশেপাশের সব কিছুর সাপেক্ষে স্থির, যেটা আসলে কোনো রকমের নড়াচড়া করছে না, এমন কোনো বস্তুকে আসলে স্থির বস্তু বলে। তো এখানে যদি আমরা একটা বল নেই, এখানে ব্লু কালারের একটা বল নিয়েছি, তো এইখানে এই বলটা আসলে স্থির আশেপাশের সাপেক্ষে, কারণ এটা আসলে নড়াচড়া করছে না, এটা সিম্পল ছিল। দেন যদি গতিতে যাই, একটা বস্তু যদি গতিশীল হয় আশেপাশের সাপেক্ষে তাহলে হচ্ছে সেটাকে আমরা গতি বলতে পারি। তো এখানে আমি একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়েছি যেন ওইটা সাপেক্ষে আমি আসলে দেখাতে পারি যে বলটা স্থির না গতিশীল। তো এখানে আমি আরেকটা বল নিলাম ও বিন্দুর উপরে। তো এখন যদি আমরা দেখি বলটা হচ্ছে বাম থেকে ডানে চলে গেল, তো এখানে সে একটা গতি প্রদর্শন করলো, কিছুক্ষণের জন্য সে গতিশীল হয়েছিল এবং তার অবস্থানের পরিবর্তন হলো। আচ্ছা, এখানে অবস্থান বলতে বোঝায় যে ও বিন্দু যে বিন্দুটা আছে সেই বিন্দুর সাপেক্ষে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব ডানে চলে গিয়েছি এবং একটা নির্দিষ্ট দিকে, যদি আমরা দিকের চিন্তা করি তাহলে এটা হচ্ছে পূর্ব দিক হচ্ছে। তো সেই দিকে চিন্তা করলে আমরা পূর্ব দিকে অ্যাবাউট 10 মিটার মতো চলে গিয়েছি। তো ওইটা আমরা বলতে পারি ও বিন্দু সাপেক্ষে এম এর অবস্থান, যে এম হচ্ছে যে ও এর থেকে এখন 10 মিটার দূরে আছে। তো এই জিনিসটাকে আমরা বলি আসলে অবস্থান। এখন ও বিন্দু সাপেক্ষে যেহেতু আমরা বারবার নির্ণয় করছি, তো এখানে ও বিন্দুকে আসলে বলা হয় প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু, যেটা এখানে লেখা আছে। তো ওইটা হচ্ছে একটা স্থির বা দৃঢ় কোনো একটা বস্তু, যেটা সাপেক্ষে আমরা যে কোনো কিছুর গতি বা স্থিতি, এটা স্থির না গতিশীল এবং অবস্থানটা কোন জায়গায়, এটা আসলে আমরা নির্ধারণ করি ওই বিন্দুটা সাপেক্ষে। তো যে বিন্দুটা সাপেক্ষে নির্ধারণ করি সেটাকে আসলে বলে হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু। তো এখানে ও বিন্দু সাপেক্ষে এম বস্তুটা কিছুক্ষণের জন্য গতিশীল ছিল, সেটা আমরা দেখলাম। এখন যদি আমরা এভাবে বিবেচনা করি যে দুইজন বন্ধু পাশাপাশি ট্রেনে বসা, তাহলে হচ্ছে তারা একে অপরের সাপেক্ষে স্থির, কারণ তোমার পাশে তুমি দেখবা তোমার বন্ধু বসে আছে, তোমার বন্ধু হচ্ছে দেখবে যে তুমি তার পাশে বসে আছো, এখানে সেও নড়াচড়া করছে না তুমিও না। বা ট্রেনটা যদি গতিশীল হয়, ট্রেনটা যদি আসলে চলে, আর আমরা যদি বাইরে একজন অবজারভার রাখি যে হচ্ছে বাইরে থেকে দেখছে ট্রেনটা, সে দেখবে যে ট্রেনটা একটা নির্দিষ্ট গতিতে একটা নির্দিষ্ট দিকে চলে যাচ্ছে, তো তার কাছে জিনিসটা আবার মনে হবে গতিশীল। তো আসলে এই জিনিসটা আপেক্ষিক। এখানে যদি আমরা দেখি যে এখানে পরপর দুইটা বল যদি পাশাপাশি গতিশীল হলো, কিন্তু তবুও কিন্তু এখানে দুইজনেরই একজনের কাছে আরেকজনকে স্থির মনে হবে, কারণ একই গতিতে একই দিকে যাচ্ছে। কিন্তু আমরা যারা দেখছি আমাদের কাছে মনে হবে যে এই দুইটা বলই একসাথে গতিশীল, কারণ হচ্ছে যে তারা পাশাপাশি ছিল কিন্তু দুইজনে গতিশীল আমরা দেখতে পাচ্ছি। তো সেইভাবে চিন্তা করলে ওদের একজন আরেকজনের কাছে মনে হবে যে তারা স্থির, বাইরে দেখে তারা আমাদেরকেই গতিশীল বলবে, কারণ আমাদেরকে তারা উল্টো দিকে চলে যেতে দেখবে। বাট আমরা যখন আমরা দেখব যে তারা আসলে গতিশীল। তো এই জিনিসটা আসলে আপেক্ষিক, যে ওদের কাছে মনে হচ্ছে যে একজন আরেকজনের সাপেক্ষে স্থির, বাট আমাদের মনে হচ্ছে যে ওরা গতিশীল। এখন আমরা যদি একটা এক্সাম্পল নিই, যে আমরা একটা গাছের সাপেক্ষে যদি ধরে নিই যে একটা বাস বা ট্রেন গতিশীল, কারণ আমরা গাছটাকে আসলে স্থির ধরে নিই, সেটার সাপেক্ষে আমরা বলি যে বাকি সব কিছুই আসলে গতিশীল। কিন্তু এইটা তো আসলে খাটে না, কারণ যদি আমরা একটু দূর থেকে চিন্তা করি, পৃথিবীর বাইরে যাই, ওইভাবে যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীটাই যেহেতু আসলে ঘুরছে, তো সেই দিক থেকে চিন্তা করলে পৃথিবীটা তো গতিশীল, তার সাথে সাথে সেই গাছটাও নিশ্চয়ই গতিশীল। তো এভাবে যদি আসলে চিন্তা করি তাহলে তো গাছটাকে আমরা স্থির বলতে পারি না। তার সাথে সাথে আমরা যদি চিন্তা করি যে আমরা আরও দূরে যাব, যেন আমরা স্থির কোনো একটা বস্তু পাই, আরও দূরে গেলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, আবার সূর্য হচ্ছে গ্যালাক্সি
গ্যালাক্সির মধ্যে দিয়ে ঘুরছে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে। তো এইভাবে আসলে চিন্তা করলে কোনো কিছুই আসলে প্রকৃতপক্ষে স্থির না। এই কারণে আমরা বলতে পারি পরম বা পার্মানেন্টলি স্থির বলতে কিছু নাই। পৃথিবীর কথা যদি চিন্তা করো, পৃথিবী প্রায় 30 কিলোমিটার/সেকেন্ড বেগে ঘোরে। আবার আরেকটা জিনিস যদি বলি, ওই যে মূলবিন্দু বা প্রসঙ্গ বিন্দু যেটা বললাম, আসলে একটা এক্সাম্পল দেই। যেমন হচ্ছে যে আমরা এই যে জিপিএস ইউজ করি মোবাইল ফোনে, তো ওইটাও তো হচ্ছে আমাদের অবস্থানটা আমাদেরকে বোঝায়। তো ওইখানে আসলে কি হয়, ওইখানে অনেকগুলো স্যাটেলাইট আছে না, তো স্যাটেলাইট থেকে আমাদের ফোনের দূরত্বটা মাপা হয়, যেই স্যাটেলাইটটা প্রায় 20,000 কিলোমিটার উপরে আছে। তো ওই স্যাটেলাইটের কাজ হচ্ছে যে আমাদের ফোনটা কত দূরে আছে সেটা মাপা, এবং ওইটার বেসিসে আসলে আমাদেরকে হচ্ছে জিপিএস হচ্ছে লোকেশন দেয় যে আমরা আসলে কোন জায়গায় আছি বা কত দূরে আছি। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে একটা নড়াচড়া করছে এরকম একটা গাড়ি আসলে নড়ছে কিনা সেটা আসলে কিসের ওপরে নির্ভর করে? তো এখানে আসলে প্রসঙ্গ বিন্দুর একটা বড় ভূমিকা। প্রসঙ্গ বিন্দু যদি গাড়ির ভেতরে থাকে, তুমি যদি গাড়ির ভেতর থেকে দেখো যে তুমি নড়ছো কিনা, তাহলে তোমার মনে হবে যে না, প্যাসেঞ্জারের সাপেক্ষে মনে হবে তুমি স্থির। কিন্তু এটা গাড়িটাকে যদি তুমি বাইরে থেকে দেখো, তাহলে আবার তুমি দেখবা যে না, এটা গতিশীল। তো আসলে নির্ভর করে অবজারভার কোন জায়গায় দাঁড়িয়ে আছে। এখন যদি আমরা একটু সামনে আগাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে সবগুলোর হচ্ছে আলাদা করে সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞা বলা ঠিক না, এমনি একটু বিস্তারিত লেখা আছে যে সময়ের সাথে সাথে, মানে সময় তো স্থির থাকলে হবে না, সময়ের সাথে সাথে আশেপাশের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয়, তাহলে হচ্ছে ওইটাকে আমরা স্থিতি বলতে পারি। আবার যদি অবস্থানের পরিবর্তন হয়, দেন ওইটা হলো গতিশীল। এখন অবস্থান হচ্ছে যে ওই যেটা বলেছিলাম সেটাই, আপেক্ষিক গতি। ওটাই বলতেছে যে সকল গতি আপেক্ষিক, কোনো স্থিতি বা গতি আসলে পরম নাই। আর প্রসঙ্গ বস্তু বা মূল বিন্দু যেটা, সেটা হচ্ছে যে একটা দৃঢ় স্থির বিন্দু, যেটা সাপেক্ষে আমরা যে কোনো কিছুর স্থিতি বা গতি বা অবস্থান যেটাই বলো সেটা আসলে নির্ণয় করি। এখন তোমাদের বইতে নেক্সটে কিছু হচ্ছে বিভিন্ন ধরনের গতি নিয়ে আলাপ আলোচনা করা আছে, তো এটা আমি শর্টে বলার চেষ্টা করব। তো ফার্স্টে হচ্ছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতির একটারই শর্ত, সেটা হচ্ছে যে কোনো কিছু যদি সরল রেখা বরাবর গতিশীল হয়, তাহলেই সেটা সরলরৈখিক গতি। যদি আমি এখানে একটা এক্সাম্পল দেই, যে একটা বল নিয়েছি, সেটা হচ্ছে সরলরেখা বরাবর গতিশীল হলো, দেন এটা সরলরৈখিক গতি, এখানে কোনো ঝামেলা নেই। এরপরে যদি আমরা ঘূর্ণন গতিতে আসি, ঘূর্ণন গতির মোটামুটি দুইটা শর্ত আছে। কোনো কিছু একটাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আসলে ঘুরতে হবে। তো কেন্দ্র করার জন্য আমরা সূর্য নিয়ে নিই একটা। এখন সূর্যকে কেন্দ্র করে যদি এখানে যে ডিস্টেন্সটা দেখো, সি থেকে সূর্য পর্যন্ত একটা দূরত্ব আছে, এই সেম দূরত্বটা যদি বজায় রেখে ঘুরতে পারে, মানে এটা যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ঘূর্ণন গতি। তো এখানে এক্সাম্পল দেখাই যে এখানে ওই দূরত্বটা বজায় রেখে ঘুরলো, তাহলে হচ্ছে ঘূর্ণন গতি। এখন যদি আমরা চলন গতিতে আসি, চলন গতির ব্যাপারটা হচ্ছে যে যে কোনো নির্দিষ্ট সময়ে একটা বস্তুর সবগুলা কণা একই দিকে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। আমরা একটা প্লেন নিয়ে নিই, যেটা তোমাদের বইতে এক্সাম্পল আছে। তো এটা যদি আমি একটু আগে নিয়ে যাই, যে বামে যে উপরে উঠে গেল, তো এখানে কিন্তু দেখো প্লেনের মাথা যেটা, ওটা কিন্তু উপরের দিকে ঘোরে নাই। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এখানে কিন্তু প্লেনটা দেখো, প্লেনটা যখন ঘুরলো তখন পুরা ফুল বডি ঘুরলো। এখানে আসলে কি হয়, এই প্লেনের এই যে ডান সাইডে যে পাখাটা আছে, এই পাখাটাকে যখন এইভাবে যায়, তখন কম্প্যারেটিভলি বেশি দূরত্ব অতিক্রম করা লাগে, কিন্তু বাম সাইডে যে পাখাটা সেটার কম দূরত্ব অতিক্রম করা লাগে। কিন্তু আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এটার কিন্তু সবগুলা কণাই সমান দূরত্ব অতিক্রম করেছে, কারণ এটার কোনো ওরিয়েন্টেশনের চেঞ্জ হয় নাই, যেদিকে ছিল ওই দিকে আছে। তো ওইটাকে আমরা বলতে পারি চলন গতি। আর যদি সবগুলো কণা সমান দূরত্ব অতিক্রম না করে, তাহলে সেটাকে আসলে চলন গতি বলা যায় না। আরও কিছু গতি আছে, আমরা একটু সামনে আগাই। এইখানে হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির ব্যাপারটা তো আমার মনে হয় সবাই জানি, যে মানে যে কোনো একটা কণা একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে যদি অতিক্রম করে, এই ধরনের গতি যদি হয়, তাহলে সেটা পর্যায়বৃত্ত। এটা ঘূর্ণনের সাথে একটু মিলে যায়, কারণ এইখানে আসলে আমি যে এক্সাম্পল দিয়েছিলাম ওটা মিলে যাচ্ছে, নট লাইক দুটার বৈশিষ্ট্য মেলে। পর্যায়বৃত্ত গতিটা কি, এখানে পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে যখন ঘোরে, একই দিক থেকে বারবার সূর্যকে অতিক্রম করে। এমন হয় না যে একবার ঘড়ির কাঁটার দিকে ঘোরে, একবার বিপরীত দিকে, অ্যান্ড একই সময় পরপর পুরা হচ্ছে যে 365 দিন পরপর হচ্ছে যে পুরা সূর্যের চারিদিকে ঘুরে ফিরে আসে। এমন হয় না কোনো দিন কোনো সময় বেশি লাগে, কোনো সময় কম লাগে, এমন তো হয় না।
তো ওই জন্য বলি একই একটা নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে ঘুরে আসে দেন ওইটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এরপরে যদি আমরা স্পন্দন গতিতে আসি, স্পন্দন গতিটা হচ্ছে এক ধরনের পর্যায়বৃত্ত গতি, এখানেও হচ্ছে একই দিক থেকে যাইতে হবে। একটাই ডিফারেন্স যে এইখানে হচ্ছে তার পর্যায়কাল যেটা মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট পুরা সময় জুড়ে যে ঘুরেটা আসে সেটা হচ্ছে পর্যায়কাল। তার হাফ টাইম হচ্ছে যে সে একদিকে থাকে, বাকি হাফ টাইম হচ্ছে আরেক দিকে। তো এখানে যদি আমরা এই ব্লকটা দেখি যেটা স্প্রিংয়ের সাথে আটকানো, তার মোটামুটি পর্যায়কালে যে মানে এখান থেকে শুরু করে উঠে নামতে মোটামুটি যদি 2 সেকেন্ড ধরি, তার মধ্যে হচ্ছে হাফ টাইম কিন্তু সেই যে এক্স দূরত্বটার মধ্যে আছে, বাকি হাফ হচ্ছে ওয়াই। সে হচ্ছে যে কিছুক্ষণ সময় নিচে আবার উপরে, আবার নিচে আবার উপরে, নির্দিষ্ট সময়ে হাফ নিচে আর হাফ উপরে। যেহেতু এইভাবে ইয়াটা করছে সেই জন্য আমরা বলতে পারি হচ্ছে যে এইটা এক ধরনের সরল স্পন্দন গতি। এরপর যদি আমরা আরেকটু আগিয়ে যাই তাহলে হচ্ছে যে এইখানে প্রতিটা গতিরই শর্টে জাস্ট ব্যাখ্যাটা দেওয়া আছে যে কোনটার বৈশিষ্ট্য কী। সরলরৈখিক হচ্ছে যে সরলরেখা বরাবর ঘূর্ণন হচ্ছে যে ওই যে নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতে হবে। দেন চলন গতি হচ্ছে সকল বস্তু কণা একই সময় একই দিকে সমান দূরত্ব, মানে হচ্ছে যে ওই যে সকল বস্তু কণা যেন একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এখানে যদি আমরা ওই যে ওরিয়েন্টেশন বা দিক চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে যে কিছু কণা বেশি কিছু কণা কম দূরত্ব অতিক্রম করবে, যেটা আমরা এক্সাম্পলে দেখিয়েছিলাম। দেন পর্যায়বৃত্ত গতিরও কিছু শর্ত আছে। এখানে হচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর ওই যে একটা নির্দিষ্ট সময় যেটাকে আমরা বলি পর্যায়কাল, দেন নির্দিষ্ট বিন্দু দিয়ে মানে একই রাস্তা দিয়ে বারবার ঘুরবে, রাস্তা চেঞ্জ করবে না, একই দিকে মানে একই সাইড দিয়ে, একবার ক্লকওয়াইজ একবার কাউন্টার ক্লকওয়াইজ এরকম হবে না। আর একইভাবে মানে সেম ওয়েতে মানে ডিফারেন্ট কিছু করবে না আসলে। তো এখানে রাস্তাটা বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। আসলে পৃথিবীর আমরা যেটা দেখিয়েছিলাম সেটা আসলে উপবৃত্তাকার, আমরা বৃত্ত আঁকিয়ে দেখিয়েছি, বাট স্টিল যেহেতু উপবৃত্তাকার এটা আসলে দেখানো ছিল না। এরপরে সরল স্পন্দন গতিতে যদি আসি তাহলে এটা এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি। তো এটার আসলে ব্যাপার কি, ওই একই সেম একই সময় পর পর একই দিক থেকে তো হবে, বাট হচ্ছে নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয়, হাফ টাইম এদিকে আর হাফ টাইম ওদিকে। এখন সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কারণ স্পন্দন গতির যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো হচ্ছে পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্য মেনে চলে। কিন্তু পর্যায়বৃত্ত গতি আবার স্পন্দন গতি হয় না কেন? কারণ হচ্ছে যে স্পন্দন গতির একটা স্পেসিফিক নিয়ম হচ্ছে যে হাফ টাইম একদিকে যায় বাকি হাফ টাইম আরেক দিকে। এটা আবার পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্যের মধ্যে নাই স্পেসিফিক্যালি, এটা স্পন্দন গতির একটা আলাদা ক্যারেক্টারিস্টিক্স। ওই জন্য হচ্ছে যে সকল স্পন্দন গতি আসলে পর্যায়বৃত্ত গতি হয় না। হ্যাঁ, চলন গতির মধ্যে আমরা যেটা পড়লাম, চলন গতির সাথে যদি আমরা একটু বৃত্তাকার গতির কম্প্যারিজন করি তাহলে চলন গতিতে কী হয়, চলন গতিতে সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, এটা হলো চলন গতি। কিন্তু বৃত্তাকার গতির ক্ষেত্রে অনেকটা ওই রকম, কারণ বৃত্তাকার গতিতেও কিন্তু একই কাজই হয়। তাহলে ওই অ্যাঙ্গেল দিয়ে আমরা বলতে পারি যে সকল বৃত্তাকার গতি চলন গতি, কিন্তু সকল চলন গতি বৃত্তাকার নয়, এরকম কিছু একটা বলা যেতে পারে। কারণ হচ্ছে যে এই মানে বৃত্তাকার গতির মধ্যে যেগুলো হয় ওগুলো আসলে চলন গতির বৈশিষ্ট্যগুলো কিছু কিছু ক্ষেত্রে মানে, সব ক্ষেত্রে মানে না। যেমন ওই এক্সাম্পলে মানছিল, আসলে এমন অনেক এক্সাম্পল হতে পারে যেটাতে আসলে মানে না। এই তো আমরা আসলে আগাতে থাকি। এর পরবর্তীতে আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে মূলত স্কেলার আর ভেক্টর। তো ওইখানে যদি আমরা যাই, তো আমরা তো আগে থেকে জানি স্কেলার রাশি যেটা সেটা শুধু একটা মান আছে, আর মানে স্কেলার রাশিটাকে সাধারণত এই যে এর উপর অ্যারো দিয়ে সেটার মডুলাস দিয়ে বলা হয় অথবা নর্মাল এভাবে লেখা হয়। আর ভেক্টরের ক্ষেত্রে উল্টা, মানও থাকে দিকও লাগে, ডিরেকশন না দিলে বোঝা যায় না। আর হচ্ছে যেটা বোল্ট করে বোঝানো হয় অথবা অ্যারো দিয়ে বোঝানো হয়। এখন যদি আমরা এখানে দুইটা বল নিই, দুইটা বল নেওয়ার পরে হচ্ছে যে প্রথম বলটাকে দ্বিতীয় বলের দিকে যদি আমরা ছুঁড়ে দিই তাহলে প্রথম বলটা হচ্ছে যে দ্বিতীয় বলকে এভাবে আঘাত করবে অ্যান্ড দেন দ্বিতীয় বলটা সরে যাবে, নর্মাল নিয়ম। তো এইখানে হচ্ছে যে স্কেলার আর ভেক্টরের ডিফারেন্সটা আমি যদি বোঝাইতে চাই, ভেক্টর রাশির ব্যাপারটা কি, এখন মনে করা হচ্ছে যে আমি বললাম যে এই বলটা ওই বলটাকে আঘাত করলো, দেন এই মানে সেকেন্ড বলটা 10 মিটার দূরে সরে গেল, এটা বলা যায়। বাট এটা যেহেতু মানে সরণ আমরা জানি একটা ভেক্টর রাশি, তো আমরা যদি শুধুই বলি যে 10 মিটার দূরে সরে গেল তাহলে এটা দিয়ে আসলে বোঝা যাবে না কোন দিকে সরলো, কারণ ওই দিকে না সরে অন্যান্য যে কোনো দিকে আসলে সরতে পারতো। তো এটা যদি আমরা হচ্ছে যে আরেকটা এক্সাম্পল নেই, এবার একটু অ্যাঙ্গেলে আছে বাট আমার অ্যাক্সিস সেম, আগে যেই
অক্ষ দুইটা ছিল, এখনও একই অক্ষ, বাট বলটা হচ্ছে যে ওয়াই অক্ষে একটু উপরে আছে, একদম মূল বিন্দুতে নেই। তো এখন যদি আমরা ওই আগের এক্সপেরিমেন্টটা করি যে আগের মতো হিট করলো এবং এইবার হচ্ছে দেখা যাবে যে একটু অ্যাঙ্গেল করে চলে গিয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু ডিস্টেন্সটা ওই 10 মিটারই, এই দূরত্বটা 10 মিটার সেম। এখন যদি আমরা বলি এখানেও 10 মিটার দূরে সরে গেছে আঘাতের পর, এখানেও 10 মিটার, তাহলে দুই ক্ষেত্রে তো আমরা একই বললাম, বাট আমরা তো দেখতে পাচ্ছি যে দুইটা ডিফারেন্ট। এখানে যদি আমরা ওইভাবে চিন্তা করি যে এখানে আসলে এই 10 মিটার গেলেও এখানে একটা অ্যাঙ্গেল করে গিয়েছে, তো এর আগে যদি আমরা বলতাম যে 10 মিটার কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়েছে, এবং এখানে যদি আমরা বলি যে 10 মিটার কিন্তু 20 ডিগ্রি বা 10 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়েছে, তাহলে হচ্ছে আমরা আসলে দুইটার মধ্যে পার্থক্য দেখতে পাবো যে না, একটা আসলে সোজা গিয়েছে, একটা আসলে একটা অ্যাঙ্গেল করে গিয়েছে, এই কারণেই দুইটা আলাদা। তো এইটার জন্য ভেক্টর রাশির মধ্যে আসলে দিকটাও দেখাতে হয়, মাঝে মাঝে অ্যাঙ্গেল দিয়ে, মাঝে মাঝে পূর্ব পশ্চিম এভাবে। তো এভাবে আসলে দিকটা দেখালে ভেক্টর রাশির ইয়াটা আসলে মানে ভেক্টর রাশিটা আসলে দিকটা ছাড়া পরিপূর্ণ এই কারণে হয় না, মানে এরকম ধরনের মিসকনসেপশন তৈরি হয়ে যেতে পারে। তো এখন যদি আমরা রাশি কী সেটা আসলে বলি, রাশি আসলে কিছুই না, যেটা আসলে মাপা যায় সেটাই রাশি। কিন্তু আমাদের এখন মন খারাপ না মন ভালো, এগুলো তো আসলে মাপা যায় না, তো এগুলোকে তো আমরা রাশির মধ্যে ফেলতে পারি না। জাস্ট হচ্ছে যে যেগুলো আসলে মেজার করা যায় স্কেল দিয়ে বা মানে নাম্বারস দিয়ে মেজার করা যায়, সেগুলোকে আমরা মোটামুটি রাশি বলতে পারি। যেমন মনে করো স্কেলার রাশির এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে, যে একটা বই, অনেকগুলো বই, যেটার ওজন হচ্ছে 5 কেজি। ওজন বলা ঠিক না, এখানে মাস লেখা আছে সেহেতু ভর হবে, ভর হচ্ছে 5 কেজি। এখন ভরের তো কোনো ডিরেকশন নেই, তুমি যেভাবে যেখানেই যাও দুনিয়ার মহাবিশ্বের যে কোনো কোণাতেই যাও, যেটার ভর 5 কেজি সেটার ভর আজীবনই 5 কেজিই থাকবে, ভর কখনো চেঞ্জ হয় না। তো সেই দিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে স্কেলার রাশি ভর, কারণ হচ্ছে যে এটার কোনো দিক নেই। কিন্তু এইদিকে আমরা এদিকে যে এটা আঘাত লাগার কারণে এটা যে সরণ হলো, একটা নির্দিষ্ট পরিমাণ সরে গেল, সেটা কিন্তু আবার স্কেলার রাশি না, এটা হচ্ছে ভেক্টর রাশি। এবং ওটা তো দেখলাই যে ডিরেকশন ছাড়া মিসকনসেপশন তৈরি হয় এবং ঠিকমতো বোঝা যায় না। তো এখন যদি আমরা আরেকটু সামনে আগাই, তো এখানে হচ্ছে যে স্কেলার আর ভেক্টরের মধ্যে কিছু পার্থক্য দেওয়া আছে। তো ফার্স্টে যদি দেখি যে একটা শুধু মান লাগে, এটা তো আমরা জানি যে শুধুই মান লাগে, দিক দেখাতে হয় না, আর একটা দিকও লাগে। এখন এখানে যেহেতু শুধু মান, তার মানে কোনো চেঞ্জ, স্কেলার রাশি চেঞ্জ কী দেওয়া হয়, মান দেওয়া হয়। আর এদিকে ভেক্টর রাশি যদি তোমার মান পাল্টায় তাও চেঞ্জ হয়ে যাবে, যদি দিক পাল্টায় যায় তাও চেঞ্জ হয়ে যাবে। এর আগে তো দেখলা যে 10 মিটারই ছিল, বাট একটা 20 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, পুরো জিনিসটা আসলে চেঞ্জ হয়ে গেল, ওটা একটা ডিফারেন্ট রাশি হয়ে গেল। তো এরকমই মান দিক অথবা যে কোনো দুইটা অথবা যে কোনো একটা চেঞ্জ হলে আসলে রাশিটা পাল্টায় যায়। দেন বীজগণিতের নিয়ম মানে না, এটা আসলে একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড লাস্টে এক্সাম্পল হিসেবে ভর, যেটা আমরা বললাম, আর এখানে বল, কারণ বল শুধু ফোর্স একজনকে দিলেই হয় না, একটা নির্দিষ্ট দিকে দিতে হয়, যেদিকে ফোর্স দিবা সেই দিকেই যাবে। কারণ তুমি উত্তর দিকে ফোর্স দিলে তার দক্ষিণ দিকে যাবে না, ব্যাপারটা আসলে এরকম। তো দিকটা আসলে বলা লাগে। এখন আমরা যদি আরেকটু সামনে আগাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রায়াঙ্গেল নিয়েছি, এটা আসলে মেইনলি এই যে বীজগণিতের নিয়ম, এটা বোঝাবো। মনে করো তুমি এই পয়েন্টে আছো, এই পয়েন্ট থেকে তুমি এই দিকে গেলা 4 মিটার, দেন হচ্ছে বামে ঘুরলা, দেন এদিকে 3 মিটার গেলা। তো তুমি যদি নর্মালি চিন্তা করো তাহলে তুমি কতখানি গেলা, তুমি এদিকে 4 গেছো, এদিকে 3, টোটাল গেছো 7। কিন্তু আমরা যদি এখানে ম্যাথমেটিক্যালি চিন্তা করি, এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, আর এটা যদি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, দেন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এই এসি বাহু যেটা, এটা বের করে ফেলতে পারি। এটা হবে কিন্তু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 প্লাস 9 25, অ্যান্ড দেন রুট ওভার। তো পিথাগোরাস করলে এটা আসে 5। তো কিন্তু আমরা যখন মানে স্মরণ হবে, মানে দূরত্ব অতিক্রম করবো, আমাদের ডিস্টেন্সটা কিন্তু মানে আমরা কিন্তু 7 যাই না এখানে, আমরা কিন্তু এখানে দূরত্বের কথা চিন্তা করলে এদিকে 4 গেছি, এদিকে 3 গেছি, দিয়ে টোটাল হয়েছে 7। তো এইটা তো মনে করো আসলে ওইভাবে হলো না যেটা আমরা চাচ্ছি। দূরত্ব অতিক্রমের বেলায় আমরা যেই দূরত্বটা অতিক্রম করলাম, আমরা ম্যাথমেটিক্যালি মানে বীজগণিতের নিয়ম মেনে যদি আমরা বের করিয়েছি, তাহলে কিন্তু এটা হয় না। তো ওই জন্য আসলে হচ্ছে যে ভেক্টর রাশিরগুলা হচ্ছে এভাবে বীজগণিতের নিয়ম মেনে চলে না, ওদের হচ্ছে যে ওই যে ভেক্টরের যোগের আলাদা ত্রিভুজ সূত্র থাকে, আলাদা সামান্তরিক সূত্র থাকে। তো এখানে যদি আমরা দেখি এসি বাহুটার যে মানে যে মানটা, ম্যাগনিটিউড বা মান, তো সেটা আসলে আমরা এবি আর বিসি এই দুটা হচ্ছে যে বীজগণিতের নিয়ম মেনে যোগ হয় না, তো এখানে আসলে এভাবে যোগ হয়, ফার্স্টে এবিটুকু যোগ হয়, দেন এসি বিসিটুকু যোগ হয়, এই দুইটাই হচ্ছে এসি।
তো এখানে আসলে আমার মনে হয় এখানে 7 লেখাটা ঠিক হয় নাই, কারণ ম্যাগনিটিউড মনে হয় ডিফারেন্ট হয়, আমি এটা শিওর না। তো এমনিতে বীজগণিতের নিয়ম আসলে মানে না, এটা এখান থেকে এইভাবে বোঝা গেল। তো আমরা এবার একটু সামনে আগাই। নেক্সটে আলোচনা করব দূরত্ব এবং সরণ নিয়ে। তো দূরত্ব আর সরণের মধ্যে যদি যাই, দূরত্ব হচ্ছে স্কেলার, সরণ হচ্ছে ভেক্টর, এটাই ডিফারেন্স। তো দূরত্ব হবে হচ্ছে তুমি মনে করো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলা, দেন হচ্ছে যে তুমি যতখানি দূরত্ব মানে যতখানি পার করে আসলা সেটাই হবে তোমার দূরত্ব। আর যদি সরণের কথা চিন্তা করো, সরণ হচ্ছে তুমি যেখান থেকে শুরু করলা আর যেখানে শেষ করলা, এই দুইটার মাঝখানের যে লম্ব মানে শর্টেস্ট সর্বনিম্ন দূরত্ব, সেটাই হচ্ছে তোমার সরণ। তো যদি আমি দেখি যে এখানে দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এটা যদি ভেক্টর এস বোল্ড করে বা এস দিয়ে অ্যারো দিয়েও বোঝানো যায়, এটা মাত্রা, এটাও কিলোমিটারে বলা হয়, মিটারে বলা হয়, সেম মাত্রা এল, কারণ আমরা জানি যে কোনো ধরনের দূরত্ব বা ওই ধরনের মাত্রা যেটা লেন্থ বোঝায় সেটাকে আমরা এল দিয়ে লিখি। একটা এক্সাম্পলে যাই, যে তুমি এখান থেকে সাপোজ যাত্রা শুরু করলা, দেন এমনি চালায় সাইকেল চালায় এত দূর গিয়ে পুরো 20 কিলোমিটার চালায় আসলা, তার মানে তো তুমি পুরো 20 কিলোমিটারই চালিয়েছো, কোনো সন্দেহ নেই। আমরা যদি বলি যে দূরত্ব, তাহলে এই দূরত্বটা হবে তুমি 20 কিলোমিটারই অতিক্রম করেছো। বাট আমরা যদি সরণে যাই, সরণের নিয়ম কি, তুমি এ থেকে শুরু করে বিতে গিয়েছো, তো আমরা আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সর্বনিম্ন দূরত্বটা আসলে নিব, যেটা হচ্ছে এই ছোটোটা, যেটা আসলে পুরো বড়টা না, যেটা হচ্ছে মাত্র 5 কিলোমিটার। তো তোমাকে যদি বলা হয় তোমার সরণ কত, দেখা যাবে তোমার এই 20 কিলোমিটারের কোনো দামই থাকবে না, জাস্ট শুধুমাত্র ওই 5 কিলোমিটারটাই হবে তোমার কোনো সরণ। তো এটাই আসলে সরণ আর দূরত্বের পার্থক্য। আর এখানে আসলে ডিরেকশন বলে দিতে হয়, কারণ এ থেকে শুরু করে 5 কিলোমিটার এটা আসলে কোন দিকে, এটা আসলে সরণ হইল না যদি তুমি কোন দিকে এটা না বলে দাও। বাট তুমি যদি বলে দাও যে হ্যাঁ 5 কিলোমিটার উপরের দিকে বা 5 কিলোমিটার উত্তর দিকে, দেন হচ্ছে এটা বোঝা গেল যে এটা আসলে সরণ, কারণ মানও বলা হয়েছে এবং দিকও বলা হয়েছে। তো এখানে আরেকটা বিষয় আছে, যে মনে করো তুমি এ থেকে বিতে গেলা, সেটা হচ্ছে তোমার এবি, আর বি থেকে এতে আসলা, বাট এটা তো মনে করো হচ্ছে এ বি এর উল্টা পাশ, মানে এ বি হচ্ছে এ থেকে বি মানে উপরের দিকে উত্তর দিকে, আর বি এ যেটা এটা পুরো উল্টা, যেহেতু এটা হচ্ছে দক্ষিণ দিকে। তো আমরা এটা আসলে ভেক্টর এভাবে লিখতে পারি, এ বি ইজ ইকুয়াল টু মাইনাস বি এ, কারণ বি এ যেটা ওটাকে উল্টালেই কিন্তু এ বি হয়ে যায়, সেই জন্য আসলে এভাবে লেখা যায়। তো আমরা যদি আরেকটু সামনে আগাই, এরপরে হচ্ছে যে এখানে আমরা দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব কিছু। তো এখানে যদি পার্থক্যগুলো দেখি, তাহলে একটা তো অবস্থানের পরিবর্তন বোঝায়, আর একটা দিক, যেটা যেহেতু ভেক্টর একটা দিক লাগবে। দেন হচ্ছে যে দূরত্ব সরণ নাও হইতে পারে, এটার কারণ হচ্ছে যে দূরত্ব তুমি অনেক দূর অতিক্রম করলে ওই পুরোটাই তোমার দূরত্ব, কিন্তু সরণ কিন্তু আদি অবস্থান থেকে শেষ দুইটা ডিফারেন্ট। বাট সকল সরণই দূরত্ব, কারণ তুমি যেই সরণ, যদি তোমার মনে করো 5 কিলোমিটার সরণ হয়, তাহলে তোমার দূরত্ব কখনোই 5 কিলোমিটারের কম হবে না, আইদার 5 হবে অথবা তার বেশি। বাট সরণ যতই হোক দূরত্ব যতই হোক, সরণ দেখা যাবে অনেক কম হইতে পারে। তো এখানে একটা মজার কোয়েশ্চেন ছিল তোমাদের বইতে প্রবাবলি, যে এমন কোনো জায়গায় আছে, এমন কোনো জায়গা কি পৃথিবীতে আছে যে তুমি বাসা থেকে বের হলা, দেন 1 কিলোমিটার উত্তর দিকে গেলা, দেন আবার 1 কিলোমিটার উত্তর, এখান থেকে মনে করো 1 কিলো উত্তরে গেলা, দেন আবার দক্ষিণে 1 কিলো ব্যাক করলা, দেন আবার 1 কিলোমিটার পূর্ব দিকে গেলা, দিয়ে তুমি বাসাতে পৌঁছালা। তো এটা তো আসলে সম্ভব না, কারণ বাসা তো তোমার ছিল এইখানে, এখান থেকে উপরে যেয়ে নিচে নেমে আবার এদিকে গেলে তো এটা বাসা হইলো না, দূরে চলে গেলা। এমন কোনো জায়গা আছে কি যে এরকম ডিস্টেন্স গেলে বাসায় পৌঁছানো সম্ভব, এটা ধাঁধার মতো বলতে পারো। তো এইটা আসলে আমি আনসার বের করছিলাম, মানে হচ্ছে নেট থেকে দেখেছি। তো এটা আসলে এরকম হয়, তো পৃথিবী তো গোল, যদি তুমি এভাবে চিন্তা করো, তুমি বাসা থেকে বেরোলা, দেন একদম নর্থ পোলে চলে গেলা, নর্থ পোলে যাওয়ার পরে তুমি এই পাশ দিয়ে নামো আর এ পাশ দিয়ে নামো, যে পাশ দিয়ে নামো সেটাই হচ্ছে দক্ষিণ দিক, তাই না? তো তুমি তোমার বাসা বরাবর না নেমে তুমি একটু এই সাইড দিয়ে নামলা নিচে, তুমি তো দক্ষিণেই নামলা, 1 কিলো গেলা, তারপরে 1 কিলো পূর্বে গেলে তুমি তোমার বাসায় পৌঁছাবা। এটা আসলে অমনে হয়। তো মজার একটা ম্যাথ বলা ঠিক না, জাস্ট হচ্ছে মজার কোয়েশ্চেন। তো এখানে তারপরে হচ্ছে দূরত্ব আসে, দূরত্ব হচ্ছে পারিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, আর সরণের ক্ষেত্রে জাস্ট একটা দিক অ্যাড করতে হয়, এই যা আদি আর শেষ অবস্থানের ন্যূনতম যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে তোমার সরণ। তো আমরা যদি এখন আরেকটু সামনে আগাই, নেক্সট টাইম আমাদের আলোচনা হচ্ছে দ্রুতি আর বেগ। তো এখানে যদি আসি, তো দ্রুতি হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর, দুইটার মাত্রাই সেম, এল পার টি।
কারণ হচ্ছে যে আমরা দ্রুতি যদি বের করি, দ্রুতি আমরা কীভাবে বের করি? দ্রুতি জিনিসটা হচ্ছে আসলে তুমি মনে করো হচ্ছে তুমি হচ্ছে এখানে ছিলা, এখান থেকে তুমি যাত্রা শুরু করলা, মনে করো দিয়ে এই জায়গাতে এসে পৌঁছালা, এখান থেকে এখানে গেলা, তোমার একটা টাইম লাগলো। আবার হচ্ছে যে আরেকটা যদি নেই, দেন তুমি এখানে ছিলা, এখান থেকে যাত্রা শুরু করে আবার এইখানে গেলা। তো এই ক্ষেত্রে মানে উপরের ক্ষেত্রেও তুমি 20 মিটার গেলা, নিচের ক্ষেত্রেও তুমি 20 মিটারই গেলা, বাট এখানে একটা অ্যাঙ্গেল করে গেলা। এই যে মানে একদম বরাবর যাও নাই, পুরো অ্যাঙ্গেল করে গেছো। তো এই জন্য আসলে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে তোমার দ্রুতি বলতে বোঝায় যে 20 মিটার গেলা, এটা গেলে যেতে মনে করো তোমার সময় লাগলো 5 সেকেন্ড, তাহলে তুমি 5 সেকেন্ডে 20 মিটার যাও, 1 সেকেন্ডে তুমি কতখানি যাও? 4 মিটার করে। ওটাই আসলে দ্রুতি। এখন বেগের ক্ষেত্রে কি হয়? বেগের ক্ষেত্রে তো উল্টা। বেগের ক্ষেত্রে তোমার একটা ডিরেকশনাল লাগবে, তুমি ওই যে 4 মিটার করে প্রতি সেকেন্ডে, সেম এখানেও তাই। বাট এখানে তোমাকে মেনশন করে দিতে হবে যে তুমি এই অ্যাঙ্গেলটা এতখানি অ্যাঙ্গেল ক্রিয়েট করে গেলা ও এর সাপেক্ষে বা ও এক্স অক্ষের সাথে। সেটা না হলে তো তুমি এই সাইডেও যাইতে পারতা, উপরেও যাইতে পারতা, নিচেও যাইতে পারতা, তাই না? তো এটা আসলে অ্যাঙ্গেল দিয়ে বোঝানো হয় যে তুমি আসলে কোন দিকে গেলা। এই দিকটা হচ্ছে বেগের জন্য ইম্পর্টেন্ট। আর বাকি হচ্ছে আমরা দ্রুতি যখন বা বেগ যখন বের করি, দূরত্বকে সময় দিয়ে ভাগ দিই, আর বেগের ক্ষেত্রে স্মরণকে সময় দিয়ে ভাগ দিই। তো স্মরণ হচ্ছে একটা দূরত্ব অতিক্রম যেটাই বলো, তো ওটা হচ্ছে আমরা মিটার দিয়ে বলি বা লেন্থ। আবার এদিকে সময় দিয়ে যেহেতু ভাগ দিই, এটা হচ্ছে সময় টি। আমরা মাত্রাটা এল/টি বলি কারণ এখানে টাইমটা ভাগ। তো আমরা তো জানি যে ওই যে সূচকের অঙ্কের মধ্যে দেখবা যে ভাগ হয়ে থাকলে পাওয়ারটা -1 হয়ে গুণ হয়ে যায়, তো এটাই হয়েছে। আবার এখানে এককেও তাই, এটার একক তো মিটার, আর এটার একক সেকেন্ড অথবা ঘন্টা। তো আমরা কি করেছি, ওই ঘন্টার এককটাকে -1 করে উপরে উঠিয়ে দিয়েছি, আমরা বলি কিলোমিটার/আওয়ার বা মিটার/সেকেন্ড। এই তো। এখন যদি আমরা আরেকটু আগাই, দ্রুতি আর বেগ নিয়ে আরেকটু আলাপ আলোচনা করব। তো ফার্স্টে যদি আসি, এরকম একটা আঁকাবাঁকা পথ নিলা, যেটা মনে করো ওই যে তোমার 20 কিলোমিটার সাইকেল চালানো, আর কম্পেয়ার টু এই যে 5 কিলোমিটার, যেটা হচ্ছে তোমার এ থেকে বি এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। এখন যদি তোমাকে বলা হয় যে গড় দ্রুতি বের করতে হবে, গড় দ্রুতি বলতে কি আমরা অতিক্রান্ত দূরত্ব বা সময় বুঝি। তো আমি তো আসলে দ্রুতি বলতে মানে দূরত্ব অতিক্রম করেছি 20 কিলো, 5 কিলোমিটার যেটা ওটা তো আমার সর্বনিম্ন দূরত্ব, বাট এমনিতে তো আমি 20 কিলোমিটার চালিয়েছি। তো উপরে যদি আমি 20 দিই আর নিচে যদি আমি দিই কতক্ষণ লেগেছে, সাপোজ 2 ঘন্টা, 2 ঘন্টা যদি লাগে, তাহলে হচ্ছে যে আমরা বলতে পারি যে গড় দ্রুতিটা যেটা সেটা হবে আমার 10 কিলোমিটার/আওয়ার, প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে আমি এগিয়েছি। আর যদি আমরা বলি গড় বেগ, স্মরণ ভাই সময় করতে হবে। তো আমার তো ওই 2 ঘন্টাই লাগছে, তাই না? বাট আমার স্মরণ ছিল মাত্র 5 কিলোমিটার, তাহলে দেখা যাবে গড় বেগটা আসলে গড় দ্রুতির থেকে অনেক কম হয়। এখানে আসলে একটা মিস্টেক আছে, এখানে আসলে বেগ হবে, দ্রুতি লেখাটা হবে না। আমার স্লাইডে হয়তো একটু ভুল ছিল, এডিট করলে ঠিক হয়তো, সরি। তো এখানে আসলে 5 কিলোমিটারই আমি গিয়েছি, বাট এখন কিন্তু আমার ওই 2 ঘন্টায় লেগেছে, কারণ আমি এখান দিয়েই তো গিয়েছি, তাই না? আমি তো ওই শর্ট ডিস্টেন্সে যাইনি, কিন্তু আমার স্মরণ তো হবে শর্ট, কারণ আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মাপতে হবে আমি কোন রাস্তা ফলো করে গিয়েছি, এটা তো আসলে কেউ দেখবে না। তো ওই জন্য আমরা বলতে পারি যে গড় বেগটা দেখা গেল কম, বাট গড় দ্রুতিটা বেশি। আর আরেকটা জিনিস হচ্ছে যে বেগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোনো দূরত্ব অতিক্রম করছে না, একই জায়গাতেই আছি, কিন্তু তারপরেও বেগ হয়। এর আসলে কীভাবে? ওই যে বৃত্তাকার পথে যখন আমরা ঘুরি, যেমন এখানে দেখো যে এই বৃত্তটা যেটা, এটা এখন কোন দিকে মুখ করে আছে সেটা আমি অ্যারোটা দিয়ে দেখিয়েছি, এখন উপরের দিকে মুখ করে আছে। আমরা যদি এটা চালাই তাহলে আমরা দেখতে পাবো যে একটা নির্দিষ্ট রাস্তা পেয়ে, মানে এখান থেকে শুরু করলো, তো ঘুরে আবার এখানেই ফিরে আসলো। তা আমাদের মনে হতে পারে যে স্মরণটা আসলে শূন্য, যেহেতু কোনো দিকেই যায় নাই, যেখানে ছিল আদি শেষ শূন্য, তাহলে বেগ শূন্য। কিন্তু তুমি যদি এটা খেয়াল করো, এই অ্যারোটা কিন্তু এদিকে উপরের দিকে মুখ করে আছে, এটা কিন্তু উপরে থাকে না। যখন এই সাইডে আসে তখন এটা বামে, এখানে আসলে এটা নিচে, এখানে আসলে এটা ডানে, এভাবে অ্যারোর দিকটা চেঞ্জ হয়। এখানে ঘূর্ণনের সময় স্মরণ চেঞ্জ না হলেও দিক চেঞ্জ হচ্ছে, যেহেতু দিক চেঞ্জ হচ্ছে সেহেতু আমরা বলতে পারি এটা একটা বেগ। তো এখানেও বেগ আছে, যদি আমরা স্লোতে দেখি তাহলে এখানে ফার্স্টে আছে উপরের দিকে ছিল, এখন দেখো এদিকে মুখ করে আছে। তো সেই জন্য আমরা বলতে পারি এখানে আসলে স্মরণের পরিবর্তন, বা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বস্তুটা হচ্ছে দিক পরিবর্তন করছে। তো ওই জন্য এখানে বলা যায় যে এখানে বেগের সৃষ্টি হচ্ছে। তো আমরা যদি আরেকটু আগাই, দেন হচ্ছে যে দ্রুতি আর বেগের মধ্যে ডিফারেন্স। এখানে হচ্ছে একটা অবস্থান পরিবর্তনের হার আর একটা নির্দিষ্ট দিকে, মানে বুঝতেই তো পারছো, বেগ যেহেতু ভেক্টর সেহেতু একটা দিক লাগবে।
অ্যান্ড দেন সকল দ্রুতি বেগ নয়, সকল বেগ দ্রুতি, এটা তো বুঝতে পারছো আশা করি। যেমন হচ্ছে যে এটা ভি দ্বারা প্রকাশ করা হয় আর এটা ভি বোল্ড অফ ভি নট। বাট আমাদের ক্ষেত্রে ম্যাথ করার সময় আমাদের তেমন ভেক্টর লিখতে হবে না, কারণ ভেক্টর লেখার ওইরকম কোনো অ্যাপ্লিকেশন, ওই ধরনের কোনো ম্যাথ হচ্ছে এর মধ্যে নাই। তো তোমাকে আসলে এভাবে লিখলেই হবে, বেগ বলো বা দ্রুতি বলো। এখন যদি এখানে দ্রুতির সংজ্ঞা দেওয়া আছে মোটামুটি, যে দূরত্ব পরিবর্তনের হার। সুষম দ্রুতি কি? সুষম দ্রুতি হচ্ছে যে মনে করো তুমি প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছ। মনে করো প্রথম 1 সেকেন্ডে 5 মিটার গেলা, পরের 1 সেকেন্ডে 6, পরের 1 সেকেন্ডে 7, তাহলে কিন্তু এক এক সেকেন্ডে এক এক রকম গতিতে তুমি যাচ্ছ। ওই জন্য ওইটা হচ্ছে অসম দ্রুতি, কারণ হচ্ছে যে এক এক সময় দ্রুতিটা তোমার এক এক রকম। যে সুষম বলো যে তুমি যদি প্রতি সেকেন্ডে 5ই যাও, ফার্স্ট সেকেন্ডও 5, সেকেন্ড সেকেন্ডও 5, থার্ড সেকেন্ডও 5, তাহলে তোমাকে আর ওটা বলতে পারো যে সুষম গতি। দেন বেগের ক্ষেত্রেও তাই, সমবেগ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব, আর অসমবেগ মানে এক এক সেকেন্ডে এক এক রকমের স্মরণ হচ্ছে তোমার, কখনো 5, কখনো 6, কখনো 7। তো এই ক্ষেত্রে ওটা হচ্ছে অসমবেগ। আর তাৎক্ষণিক দ্রুতি মানে হচ্ছে একটা বিশেষ সময়। মনে করো আমরা যদি মাপি যে 1 সেকেন্ডে আমি গেলাম কত 5 মিটার, এটা যদি আমরা সূক্ষ্মভাবে মাপি আধা সেকেন্ডে কত, 1 মিলি সেকেন্ডে কত, একটা ছোট্ট একটা সময়ের জন্য বা ছোট্ট একটা সময়ের পার্থক্যের জন্য যদি আমি দ্রুতিটা মাপি, তাহলে সেটা হচ্ছে আমার তাৎক্ষণিক বেগ। আর হচ্ছে এখানে সমদ্রুতি বা বেগে ত্বরণ থাকে না, ত্বরণের আলাপটা আসলে পরে করব, ত্বরণ যখন বোঝানো হবে তখন। আর এমনিতে আমরা যদি শব্দের গতির কথা চিন্তা করি, শব্দেরও কিন্তু একটা গতি আছে, একটা নির্দিষ্ট বেগে শব্দ হচ্ছে চলাচল করে বাতাসের মধ্যে দিয়ে। তো এটার একটা দিকও আছে, মানে তুমি যেদিকে অ্যাঙ্গেল করে শব্দটা করো, শব্দটা আসলে ওই দিকেই যাই। এই জন্য শব্দকে আমরা বলতে পারি এর বেগ আছে। এখন একটা কোয়েশ্চেন হচ্ছে যে মনে করো গড় দ্রুতি আছে কিন্তু গড় বেগ 0, এরকম ঘটনা ঘটা সম্ভব কি না? এখন গড় দ্রুতি তোমার আছে বাট গড় বেগ নাই, এক্ষেত্রে এটা আসলে এরকম যে তোমার যদি দ্রুতি মানে তোমার যদি বেগ থাকে তাহলে দ্রুতি থাকাই লাগবে, বাট দ্রুতি যদি থাকে বেগ থাকতেও পারে নাও পারে। ওই যে যদি দেখা গেল যে তোমার কোনো অনেক ঘুরে ফিরে এসে আগের জায়গাতে চলে আসলা, তাহলে তো তোমার হচ্ছে যে গড় বেগ 0, কারণ তোমার কোনো স্মরণ হয়নি। আবার এদিকে গড় দ্রুতি আবার ঠিকই আছে, তো ওই জন্য। এখন যদি আমরা একটু সামনে আগাই আর একটু, তো সামনে হচ্ছে যে ত্বরণ মন্দন এগুলো নিয়ে আলোচনা। তো ত্বরণ আর মন্দন একই জিনিস। ত্বরণ হচ্ছে যে গতি বাড়ায় আর মন্দন হচ্ছে গতি কমায়, মানে বাধা দেয়। দুটাই ভেক্টর, দুটাকে আমরা এ দিয়ে লিখি। মন্দন হলে জাস্ট এর মানটা মাইনাস দেই, মাত্রাও দুইটার সেম, কারণ দুইটারই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইভাবে চিন্তা করে এম এর মাত্রা এল আর সেকেন্ডের মাত্রা টি, আর টি এর পাওয়ার হচ্ছে -2, এমনি আসে। তো এখন যদি আমরা এভাবে চিন্তা করি যে 100 মিটারের একটা দূরত্ব, তুমি মনে করো ফার্স্টে তুমি স্থির আছো, দেন তুমি হচ্ছে যে কোনো দূরত্ব অতিক্রম করনি, 0 মিটার, তোমার কোনো বেগ নেই। এখন তুমি যদি মনে করো এখান থেকে এই জায়গায় আসলা, তুমি 20 মিটার দূরত্ব অতিক্রম করলা, অ্যান্ড তোমার বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা আসলে মিটার পার সেকেন্ড হবে, স্কোয়ার দেওয়া ঠিক হয় নাই। আর তারপরে হচ্ছে যে তুমি সেখান থেকে 20 মিটার থেকে 80 মিটার পর্যন্ত গেলা, মানে আরও 60 মিটার গেলা, স্টিল তোমার বেগ আছে 5 মিটার পার সেকেন্ড। দেন আবার যখন তুমি এই 80 মিটার থেকে 100 পর্যন্ত গেলা, দেন তোমার বেগ হয়ে গেল লাস্টে 0, কারণ তুমি থেমে গেলা। তো তুমি স্থির ছিলা, স্থির থেকে যখন তুমি আগিয়ে গেলা তখন কিন্তু 20 মিটার যাওয়ার পরে তোমার বেগটা হয়ে গেল 5, দিয়ে ওই 5 নিয়েই কিন্তু তুমি 80 পর্যন্ত গেলা। 80তে যাওয়ার পরে তুমি আবার 100তে যাইতে যাইতে 5 থেকে 0 বানিয়ে ফেলছো তোমার বেগ। তো ফার্স্টের দিকে তোমার বেগ বাড়ছে, তারপর এইখান থেকে এই পর্যন্ত তোমার বেগটা 5ই ছিল পুরোবার টাইমটা, দেন এখান থেকে 5 থেকে নেমে 0 হয়ে গেছে, কারণ এখানে এসে থেমেছে। তো যদি আমরা এটা একটু গাণিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে আমরা একটু সামনে আগাই। তো তুমি এই যে এখান থেকে এই দূরত্বটা গেলা, তো ওই সেম জিনিসটা আমি আসলে ম্যাথ দিয়ে দেখাই। তো যদি আমরা ত্বরণ বের করি, আমরা ত্বরণের মানে জানি যে শেষের বেগ থেকে আগের বেগটা বাদ দিয়ে সেটা থেকে সময় দিয়ে ভাগ দিতে হয়। তো আমরা যদি প্রথম ক্ষেত্রে বের করি, এখানে আমি স্থির ছিলাম, আমার কোনো বেগ ছিল না। দেন আমি যখন এত দূর গেলাম 5 সেকেন্ড পরে আমার বেগ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে যে আমার দূরত্ব অতিক্রম হলো তোমার মনে করো হচ্ছে 20 মিটার বা ওইরকম।
তো এখানে আমি যদি চিন্তা করি যে আমার শেষের বেগ হয়ে গেল 5, আগে ছিল 0, 5 থেকে 0 বাদ দিয়ে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা ত্বরণ পাবো 1 মিটার/সেকেন্ড স্কয়ার। দেন আমরা যদি শেষের অংশটার বের করি যে এখানে কিন্তু 5 ছিল এই জায়গাতে, দেন এখান থেকে এখানে যে যখন থামলাম তখন হয়ে গেল 0, তো শেষে হয়েছে 0, আগে ছিল 5, তো এখানে আমরা 0 থেকে যদি 5 বাদ দিই, যেহেতু শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিতে হবে, তো এটাই শেষ এটাই আদি। এটা 25 সেকেন্ডে থাকা অবস্থায়, এটা 30 সেকেন্ডে, এখানেও 5 সেকেন্ডের মধ্যেই আসলে বেগটা কমেছে। তো এখানেও যদি আমরা সময়কে 5 ধরি, দেন 0 থেকে 5 বিয়োগ করি, দেন হিসাব করি, তাহলে এখানে আসলে -1 আসে। কারণ হচ্ছে যে এখানে থেমেছে, যেহেতু ওই যে বলেছিলাম যে মন্দন হচ্ছে গাড়ি থামাই, তো এখানে যে -1 আসছে সেটা দিয়ে বোঝাচ্ছে এখানে আসলে 1 সেকেন্ড প্রতি সেকেন্ডে 1 মিটার/সেকেন্ড করে বেগ কমছে, আসলে বেগটা আসলে বাড়ছে না। আর এখানে পজিটিভ দিয়ে বোঝাচ্ছে বেগটা আসলে বাড়লো, ফার্স্টে 0 ছিল, দেন 1 2 3 4 5 বাড়লো, আর এখানে কমানো বোঝাচ্ছে। তো এটাকে আমরা মন্দনে লিখতে পারি, আর মন্দন লিখলে আসলে মাইনাসটা দিতে হয় না, কারণ মন্দন দিয়ে নিজে আসলে বুঝাই যে আসলে আমরা মাইনাস বোঝাচ্ছি। তো ওইটাই আসলে সুষম ত্বরণ হয়, অসম ত্বরণ হয়। সুষম ত্বরণ হচ্ছে যে মনে করো তোমার ত্বরণটা মনে করো বাড়ছে, প্রথমে 5 মিটার/সেকেন্ড স্কয়ারে ছিল, দেন 10, দেন 15, যদি একই হারে বাড়ে তাহলে ওটাকে আমরা সুষম বলি। অসম বলতে ডিফারেন্ট হারে যদি বাড়ে দেন অসম। আর অভিকর্ষ হচ্ছে পৃথিবী, তো আমরা জানি সবাইকে পৃথিবী নিচের দিকে টানে, তো ওটারও একটা ত্বরণ আছে। তুমি যদি একটা বলকে ছেড়ে দাও, ওটা যদি নিচে পড়ে একটা নির্দিষ্ট ত্বরণে পড়বে, এবং সুষম ত্বরণটা কারণ প্রতি সেকেন্ডেই তার বেগ 9.8 মিটার/সেকেন্ড করে বাড়বে, এবং বাড়তে থাকবে একই হারে, অন্য হারে না। তো এই জন্য ওটাকে আমরা সুষম ত্বরণ বলি। তো এরপরে হচ্ছে আমরা গতির সমীকরণগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। এস দিয়ে ত্বরণ বোঝাই, ইউ দিয়ে আদি বেগ মানে শুরুরটা, বি দিয়ে শেষ বেগ মানে শেষের বেগটা, এ দিয়ে ত্বরণ অথবা মন্দন। তো এখানে আসলে দুইভাবে চিন্তা করার দরকার নেই। যদি আমরা দেখি যে নেগেটিভ আছে সামনে মাইনাস, তাহলে মন্দন, বা যদি কোয়েশ্চেনে বলে দেয় যে মন্দন হচ্ছে, তাহলে আমরা এর ভ্যালুটা জাস্ট মাইনাস ধরে নিব। আমার মতে এটাই হচ্ছে ভালো, তাহলে হচ্ছে কয়েক ধরনের সূত্র আসলে মনে রাখতে হবে না। আর টিটা তো আমরা সবাই জানি। তো আমরা ফার্স্টে হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা তো আমরা সবাই জানি যে ওই যে আমরা ওই যে আগে হচ্ছে গতির মধ্যে পড়েছিলাম যে বেগ হচ্ছে যে সরণ ভাগ সময়, বি ইজ ইকুয়াল টু এস বাই টি। আর এখানে আদি বেগ আর শেষ বেগ সমান কি, কারণ এটা সমবেগে চলছে, মানে বেগের কোনো পরিবর্তন নাই, ওই জন্য হচ্ছে যে ভি আর ইউ আদি বেগ শেষ বেগ সমান ধরে নিয়েছি। এটা একটা সূত্র। আমরা যদি একটু আগায় যাই, ত্বরণের সূত্র আমরা দেখলাম শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিই, যে আমরা সময় দিয়ে ভাগ করি। তো এটা যদি আমরা ওই সিম্বলগুলো দিয়ে লিখি, আর তারপরে এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, যে টিটাকে এপাশে দিলাম, দেন হচ্ছে যে ভিটাকে ওপাশে রেখে দেন এপাশে এটি পাঠিয়ে দিলাম, তাহলে আমরা একটা সূত্র পাই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হচ্ছে একটা। তারপরে যদি আমরা আরেকটু আগায় যাই, এস ইজ ইকুয়াল টু ভিটি আমরা আগেই পড়েছি। তো এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে। যদি এমন হয় যে সমবেগ না, তাহলে এখানে আমরা বড় ভি দিয়ে আসলে বোঝাচ্ছি যে গড় বেগ। এখানে ভি হচ্ছে যে আদি বেগ আর শেষ বেগের যোগফল ভাগ 2। আমরা গড় কীভাবে করতাম যে কোনো ক্ষেত্রে, যে যদি 5টা জিনিস থাকতো, 5টা জিনিসের যোগফল ডিভাইডেড বাই 5। তো এখানে যেহেতু 2টা বেগের যোগ করেছি, দেন 2 দিয়ে ভাগ করে আমরা আসলে গড় বেগটা পেলাম। তো এই গড় বেগটাই আমরা এখানে লিখেছি। তো এখন যদি আমরা আরেকটু আগাই, এখানে হচ্ছে ভি যেটা ছিল, ভি এর বদলে আমরা ইউ প্লাস এটি লিখলাম এই সূত্র থেকে। তারপরে হচ্ছে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, যে আমরা হচ্ছে যোগ বিয়োগ করে, তাহলে ভি বড় ভি সমান ইউ প্লাস হাফ এটি, এটা আসে। তারপরে আমরা যদি এই ভি এর মানটা আমরা ইকুয়েশন 2 মানে হচ্ছে এইখানে থেকে আমরা আগাই, তাহলে আমরা দেখতে পাবো যে এস ইকুয়াল টু যে ভিটি যেটা আছে, এই বড় ভি এর ভ্যালুটা আমরা পেলাম ইউ প্লাস হাফ এটি। এই ভি এর জায়গাতে যদি আমরা এই ভি এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে যে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি, তার সাথে হচ্ছে এই টিটা গুণ হয়ে যাবে। টিটা যদি গুণ হয়ে যায়, তাহলে আমরা পাবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। আমরা যদি আরেকটু আগাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু সমীকরণ আছে। আমরা যদি ওই আগের ইকুয়েশন থেকে আসি, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে হচ্ছে এখানে আমরা উভয় পক্ষে বর্গ করি। বর্গ করার পরে হচ্ছে যে আমরা এখান থেকে 2a যদি কমন নিই, এখান থেকে 2a কমন নিলাম, এখান থেকে 2a কমন নিলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। দেন তারপরে হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ করে এখানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার মানে তো এস, এটা তো আমরা আগেই জানি, এর আগে সূত্রটাই বের করেছি। তো এখানে সেখান থেকে আরেকটা আসলো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as, এটা আমাদের আরেকটা সমীকরণ।
তারপরে হচ্ছে আমরা যদি আবার আগাই ওই আগের যে ভি যেটা ছিল গড় বেগ, সেখান থেকে যদি আমরা আগাই তাহলে আমরা ওইটাকে লিখতে পারি ইউ প্লাস ভি বাই টু। এটাও একটা সূত্র, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। সবগুলো যদি আমরা একসাথে লিখি তাহলে আসলে এইভাবে আসে। তো এখন যদি আমরা এভাবে চিন্তা করি যে পড়ন্ত বস্তুর সূত্রগুলো কেমন হবে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটাই আলাপ যে আমরা তো এখানে পড়ন্ত বস্তু, তাই এখানে স্মরণ হয় না, উচ্চতা নিয়ে আলাপ আলোচনা করি। আর আরেকটা চেঞ্জ হয় যেটা হচ্ছে যে ত্বরণ। এমনি সময় তো আমাদের নর্মাল ত্বরণ থাকে, কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তো পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা কাজ করে, তো ওটাই চেঞ্জ হবে, বাকি সব সেম। তো এখানে আসলে বর্ণবস্তু সূত্রগুলো দেওয়া আছে স্থির অবস্থান আর একই উচ্চতা থেকে। এইগুলো সবার ক্ষেত্রেই কমন। স্থির অবস্থান থেকে আর একই উচ্চতা থেকে বিনা বাধায় বস্তু যদি পড়ে তাহলে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, মানে যত সময় যাবে তত বেশি দূরত্ব আগাবে, বোঝাই যাচ্ছে। আবার অতিক্রান্ত সময়টি মানে বস্তুর বেগ ভি এর সমানুপাতিক, মানে যত তোমার সময় যাবে তত তোমার বেগটা আসলে বাড়বে, বেগটা আসলে একই বেগে আসবে না, যত নিচে নামবে ফুক পড়তে থাকবে তত বেগটা বেড়ে যাবে। আবার অতিক্রান্ত দূরত্ব এইচ মানে কত দূর নামছে পড়তে পড়তে, সেই দূরত্বটা সময়ের বর্গের সমানুপাতিক, মানে সময় যদি 2 সেকেন্ড ধরে পড়ে তাহলে দেখা যাবে যে সে তার 4 গুণ বেশি উচ্চতা থেকে নিচে পড়ছে। আচ্ছা, তো এখানে যদি আমরা আরেকটু আগাই তাহলে এটা খুব একটা ডিফারেন্ট হয় না, এটা হচ্ছে সেমই হয়, বেগগুলা হচ্ছে আগের মতোই থাকে সূত্রগুলা। তাহলে একটা ডিফারেন্সই আমরা পাবো যে যেখানে যেখানে জি ছিল আমাদের অভিকর্ষ ত্বরণ সেখানে চলে যাবে, মানে যেখানে যেখানে এ ছিল ত্বরণ, নর্মাল ত্বরণ, সেই ত্বরণের জায়গায় আমাদের অভিকর্ষ ত্বরণ হবে, এটাই হচ্ছে ডিফারেন্স। বাকি সব সেম থাকে, বাকি সূত্রগুলোও সব সেম। এখানে যে ভি ইজ প্রপোর্শনাল টু টি মানে টিভি এর সমানুপাতিক, এটা এখানে বোঝা যায়, কারণ হচ্ছে যে আদিবেগ যেটা, এটা তো আসলে আদিবেগ থাকে না, কারণ হচ্ছে যে আমরা যখন ওপর থেকে ফেলে দিই স্থির অবস্থান থেকে বস্তুটা নিচে পড়ে, যেহেতু স্থির অবস্থান থেকে পড়ে সেহেতু আদিবেগ শূন্য হয়। আবার এদিকে জি হচ্ছে ত্বরণ, ত্বরণ তো কনস্ট্যান্ট, ত্বরণ চেঞ্জ হয় না, তো সেই জন্য শুধুমাত্র সময়টাই হচ্ছে আমাদের ভেরিয়েবল, যত বেশি সময় নিচে নামবে তত বেশি বেগ বাড়বে। তো এই দুটা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টের কারণে উঠে গেল, দেন হচ্ছে যে বেগ হচ্ছে যে সময় সমানুপাতিক হয়ে গেল। তারপরে হচ্ছে যে আরেকটা যদি চিন্তা করি যে উচ্চতা হচ্ছে যে সময়ের বর্গের সমানুপাতিক, এটা যদি হয় তাহলে আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে উচ্চতা যেটা, এখানে যদি বেগ, এখানেও তাই, এখানে সময় আর হচ্ছে যে শুধু সময়টাই তো আছে, সময় আর এখানে যে বেগটা আছে, বেগটা তো আসলে আদি বেগটা আসলে শূন্য থাকে সাধারণত, তো এটা যদি আমরা কনস্ট্যান্ট ধরি পুরো টার্মটা 0 হয়ে যায়। হাফ তো কনস্ট্যান্টই আর জিও কনস্ট্যান্ট, কারণ জি এর ভ্যালু অলওয়েজ 9.8। তাহলে এখানেও তাই হয়, কনস্ট্যান্ট উঠাই দিলে এইচ সমানুপাতিক হয় টি স্কোয়ারের, এই জন্য এখানে আসলে এইচ ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার এটা আসে। দেন বাকি সূত্রগুলো আসলে সেম থাকে, জাস্ট এর জায়গায় জি আর এস এর জায়গায় এইচ চলে আসে, এটাই হচ্ছে ডিফারেন্স। আর আরেকটা বিষয় হচ্ছে যে জি এর ভ্যালু আসলে বস্তুর ভরের উপরে নির্ভর করে না, কেন? কারণ জি এর ভ্যালু বের করা হয় হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ আর হচ্ছে পৃথিবীর ভর, আর এটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক আর এটা পৃথিবীর বল, আর এটা হচ্ছে যে ব্যাসার্ধ। এটা আসলে পৃথিবী থেকে কত উঁচু, পৃথিবী থেকে আমরা কত উঁচুতে আছি বা কত ব্যাসার্ধে আছি সেটার উপরে আসলে জি এর ভ্যালু ডিপেন্ড করে। যদি আমরা পাহাড়ে উঠে যাই তাহলে সেখানে তো ব্যাসার্ধটা বেড়ে যাবে, ব্যাসার্ধ বেড়ে গেলে আমাদের জি এর ভ্যালুটা একটু কম হয়, এখানে পাহাড়ে ভ্যালু কম। আবার যদি আমরা একটু কাছে আসি তাহলে হচ্ছে যে আর এর ভ্যালু কমে গেলে তখন জি এর ভ্যালু বেড়ে যায়। তো এটাই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া তেমন কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এখন যদি আমরা এভাবে চিন্তা করি যে অভিকর্ষ ত্বরণের জন্য মানে এই যে পড়ন্ত বস্তুর জন্য সূত্রগুলো আলাদা করে মুখস্থ করা লাগবে, আমি বলবো যে মুখস্থ করা উচিত হবে না। কারণ হচ্ছে যে যেহেতু হচ্ছে জাস্ট এইচকে এস দিয়ে রিপ্লেস করলে হয়ে যাচ্ছে, আর হচ্ছে যে জিকে এ দিয়ে রিপ্লেস করলে বাকিটা হচ্ছে আমরা যদি আগের কনসেপ্ট আমরা মাথায় রাখতে পারি তাহলে মনে হয় না আমার খুব একটা সমস্যা হবার কথা। আচ্ছা, এখন যদি আমরা একটু সামনে আগাই, কিছু লেখচিত্র নিয়ে বেশ কিছু ম্যাথ আসে, তো ওই গ্রাফগুলো যদি একটু দেখাই। তো ফার্স্টে আমরা হচ্ছে যে এস বনাম টি, এস ভার্সেস টি গ্রাফের ওপর কথাবার্তা বলবো। প্রথম গ্রাফে যেটা আসি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষে সময় দেখাচ্ছে আর ওয়াই অক্ষে হচ্ছে আমার দূরত্ব। আমার প্রথমে 0 সেকেন্ডে আমার স্মরণ ছিল 10 মিটার, দেন 5 সেকেন্ড পর 10, দেন 10 10। এটার মানে হচ্ছে এস বনাম টিতে যদি এরকম স্ট্রেট লাইন থাকে তাহলে সেটা হচ্ছে একটা মানে স্থির বস্তুর গ্রাফ হয়ে গেল, এখানে কোনো নড়াচড়া নেই। নেক্সট গ্রাফে যদি যাই,
এটা হচ্ছে সমবেগ, কারণ এখানে হচ্ছে শুরুতে আমার কোনো বেগ ছিল না, 5 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড হলো, 10 সেকেন্ড পরে আমি 20 মিটার গেলাম, 15 সেকেন্ড পরে আমি 30 মিটার, মানে প্রতি 5 সেকেন্ড পর পর আমি 10 মিটার করে করে যাচ্ছি, মানে আমার বেগ 10 মিটার পার সেকেন্ডই আছে, প্রতি সেকেন্ডে আমি 10 মিটার করে করে আগাচ্ছি, এই কারণে আমার স্মরণটা 10 করে বাড়ছে ওয়াই অক্ষে, এই কারণে আমরা এটা বলতে পারি যে সমবেগ। দেন এটা হচ্ছে সমবেগ, সেম জিনিস, কারণ এখানে হচ্ছে শুরুতে হয়তো স্মরণ ছিল 40 মিটার, দেন হচ্ছে যে পরের 10 সেকেন্ডে 30, পরের 10 সেকেন্ডে 20, পরের 5 সেকেন্ডে আরও 10, মানে 10 করেই কমছে, মানে আমার বেগটা 10ই আছে। বাট হচ্ছে যে এখানে যেহেতু এভাবে দেখাচ্ছে, এই জিনিসটা আসলে এরকম বাস্তবে সম্ভব না যে তোমার প্রথমে স্মরণ ছিল 40, তারপরে 30, তারপরে 20। এটা এমন হতে পারে যদি আমরা এভাবে চিন্তা করি যে আমরা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করলাম, দেন এখানে গেলাম, 10 করে বাড়লো, আমার স্মরণ 50 হলো। আমি যদি আবার ফেরত ঘুরে আসতে থাকি এবং প্রতি সেকেন্ডে স্মরণ নেই 5 সেকেন্ড পর পর, তাহলে দেখা যাবে আমার স্মরণ কমছে, কারণ আমি আদি অবস্থানের দিকে আবার আসলে ফেরত আসছি, এই জন্য স্মরণ কমছে। তাছাড়া এরকম হওয়া সম্ভব না। এটাও সমবেগ বলা যায়, কারণ এখানে প্রতি সেকেন্ডে আসলে সেম দূরত্বই যাচ্ছে, মানে প্রতি সেকেন্ডে আমরা এখানে 10 মিটার করে করেই আগাচ্ছি, তো এটাকেও সমবেগ বলতে পারি। আর এখানে হচ্ছে যে সমবেগ দুই ধরনেরই আছে, যে স্মরণ বাড়ছে, বেড়ে বেড়ে 20 হলো, দেন 20ই থাকলো এই যুগ সময়টুকু স্থির, দেন আবার হচ্ছে যে 10 মিটার স্মরণ হলো, দেন আরও হচ্ছে 20-30 মিটার হচ্ছে আমাদের মানে আদি অবস্থানের দিকে ফেরত আসলাম। তো এটাকে আমরা পুরোপুরি সমবেগ বলতে পারি। আমরা যদি আরও কিছু গ্রাফ দেখি, তো এইখানে সময়ের সাথে সাথে একটা জিনিস খেয়াল করবা যে প্রথম 5 সেকেন্ডে কিন্তু 10 মিটার গিয়েছি, পরের 5 সেকেন্ডে কিন্তু আমি 10 মিটার যাইনি, 15 মিটার গিয়েছি, মানে হচ্ছে যে আমার কিন্তু স্মরণ চেঞ্জ হচ্ছে, মানে বেগটা কিন্তু সমান নাই, আগের মতো নাই। এখানে দেখবা যে যদি আমরা আরও বেশি পয়েন্ট প্লট করতাম তাহলে এটা আসলে এটা খুব কার্ভের মতো হতো। তো এটা আসলে সমবেগ বোঝায় না, এটা আসলে বেগ বাড়ছে, এটা ত্বরণের দিকে যায়। সেম কেস এইখানেও, কারণ এখানে কমলেও একটা নির্দিষ্ট হারে কমছে না। প্রথমে মনে করো হচ্ছে যে 30 কমলো, তারপরে হচ্ছে 25 কমলো, তারপরে 20 কমলো, এক একবারে এক এক রকম করে কমছে। যেটা বেগের হ্রাস বা বেগের বৃদ্ধি যেটা, ওইটা আসলে ডিফারেন্ট। তো এই জন্য আমরা বলতে পারি যে এখানে ত্বরণ হচ্ছে। তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এরপরে হচ্ছে যে বেগ বনাম সময়ের কিছু লেখচিত্র আমরা দেখব। তো এখানে ওই সেম লেখচিত্র আছে, এটা হচ্ছে সমবেগ, কারণ সময় যাচ্ছে বাট বেগ ওই 10ই আছে। এখানে বেগ বৃদ্ধি হচ্ছে, কারণ হচ্ছে এখানে সময় যাচ্ছে, বেগও বাড়ছে। ফার্স্টে বেগ ছিল 0 কোনো ছিল না, দেন 10 মিটার পার সেকেন্ড, দেন 20, দেন 30, বেগ বাড়ছে, মানে ত্বরণ হচ্ছে। বা এটা সমত্বরণ, কারণ প্রতি সেকেন্ডে 10 মিটার করেই বেগ বাড়ছে, এটা সেম, কিন্তু এটা সমত্বরণ, এটা সমমন্দন, কারণ আগে বেগ ছিল 50, বেগ 10 করে কমছে, 10 করে কমছে বলে সমমন্দন। যদি এমন হয়তো যে এলোমেলো কমতো তাহলে আমরা সমমন্দন বা সমত্বরণ বলতাম না, অসম হয়ে যেত। তো এখানে 10 করে বাড়লো, দেন বেগ সমবেগ থাকলো, 20ই থাকলো, দেন আবার 10 বাড়লো, আবার 10 বাড়লো, দেন এখানে 30 কমে গেল। তো এইটুকু হচ্ছে মন্দন, এটুকু ত্বরণ, এটুকু সমবেগ, এটুকু আবার ত্বরণ। তো এরপরে যদি আমরা যাই, এইখানে হচ্ছে যে এখানে বলতে পারি যে ফার্স্টে 10 বেড়েছে, তারপরে 15 বেড়েছে, তারপরে 20 বেড়েছে, তারপরে 25, তারপরে 30। বেগটা আসলে একবার এক এক রকম বাড়ছে, এটাকে আসলে সমবেগ, মানে সমান বাড়ছে না, অসম বাড়ছে। তো এই কারণে আমরা অসমবেগের ত্বরণ বলতে পারি। মানে এখানে আসলে বেগটা অসমভাবে বাড়ছে, তো ফার্স্টে বেগ যেমন ছিল পরবর্তীতে সেরকম নয়, বেগটা বাড়ছে বাট অসমভাবে বাড়ছে। তো এটাকে আমরা বলতে পারি ত্বরণের বৃদ্ধি, কারণ এখানে বেগটা হচ্ছে অসম, বেগটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে বা ত্বরণটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আবার অসম এটাও, কারণ এখানে ত্বরণটা কমছে, কারণ হচ্ছে যে ফার্স্টে দেখা গেল 30 কমে গেছে, তারপরে 20 কমেছে, তারপরে 10 কমেছে, তারপরে 5 কমেছে। তো এখানে আসলে ত্বরণটা কমছে, কারণ হচ্ছে যে বেগ তো মনে করো তোমার আগে যেরকম ছিল, মনে করো বেগ হচ্ছে যে একবার 30 কমছে, একবার 20 কমছে, বেগ তো কমছে বাট 10 করে, মানে একদম সেম নাম্বারে কমছে না। তো তাহলে মানে আমরা বলতে পারি যে বেগ কমছে মানে ত্বরণ হচ্ছে, মানে মন্দন বলতে পারো, যেহেতু বেগ কমছে, কিন্তু এটা সমভাবে হচ্ছে না, অসমভাবে হচ্ছে, কারণ ডিফারেন্ট নাম্বারে কমছে প্রতি সেকেন্ডে। এরপরে যদি আমরা ত্বরণের গ্রাফ দেখি, ত্বরণের গ্রাফ তো আরও সিম্পল হবে, কারণ হচ্ছে যে এরা সমত্বরণ। ত্বরণের আসলে এভাবে গ্রাফ আসে না, যদি তাও তুমি দেখো সময়ের সাথে সাথে ত্বরণ 10ই আছে, সমত্বরণ। এরা ত্বরণ বাড়তেছে,
সমানভাবে 10 করে ত্বরণ বাড়ছে। দেন এটা হচ্ছে ত্বরণ কমছে, সমানভাবেই কমছে টাইমের সাথে সাথে। অ্যান্ড যদি আমরা এখানে যাই, এখানে হচ্ছে যে ত্বরণ সমানভাবে বাড়ছে না, অসম ত্বরণের বৃদ্ধি। মানে অসম ত্বরণ তো হচ্ছে সেটারও আবার বৃদ্ধি, কারণ হচ্ছে ফার্স্টে 10 করে ত্বরণ বাড়লো, দেন 20 করে বাড়লো, দেন 30 এরকম। আর এটা হচ্ছে অসম ত্বরণের হ্রাস। এরপরে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব এবং আশা করি এই অংশটা বেশি কাজে লাগবে, কারণ ম্যাথগুলাই আসলে ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করেছি হচ্ছে সবগুলা টাইপের বা বিভিন্ন ধরনের ম্যাথ একটা একটা করে দেখানো। তো আমি আসলে একে একে শুরু করি। তো আমরা হচ্ছে যে ম্যাথের অংশটা শুরু করি। তো ফার্স্টে হচ্ছে যে এখানে দেখাচ্ছে যে এ বিন্দুতে একটা বিড়াল আছে, বি বিন্দুতে আরেকটা বিড়াল। এখানে এ বিন্দুর যে বিড়ালটা ও হচ্ছে গাছের থেকে প্রায় 27 আর প্লাস 18 এই দূরত্বে আছে, এবং বিতে যে বিড়াল ও 18 মিটার। এতে যে আছে সে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে রওনা দিল, আর বিতে যে আছে ও সমবেগে, মানে ওর কোনো ত্বরণ নেই। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এখানে মানে অ্যাপেলটাও হচ্ছে যে 12 মিটার উচ্চতায় আছে, এটা মুক্তভাবে নিচে পড়ে যাচ্ছে। তো এখানে ফলটা মাটিতে পড়ার সময় কত বেগে আঘাত করবে। আমাদের ফার্স্টে মানে যে কোনো ম্যাথ করার নিয়ম হচ্ছে যে আমাদের আগে লিখে নিতে হবে কী কী দেওয়া আছে। তো ফলটা যেহেতু আঘাত করবে, ফলের ক্ষেত্রে কী কী দেওয়া আছে এটা যদি আমরা লিখি, তো ফলটা হচ্ছে ওপর থেকে পড়বে, মানে স্থিরই থাকবে, স্থির থেকে পড়বে, তাই আদিবেগ 0। আর ত্বরণ অভিকর্ষ ত্বরণ যেটা আমরা জানি, আর 12 মিটার উঁচুতে আছে। আর আমাদেরকে বের করতে হবে শেষ বেগ কত। তো এখন যদি আমরা সূত্রগুলোর সাথে মিলিয়ে দেখি, তাহলে এই সূত্রের সাথে চলে যাই, এখানে শুধুমাত্র শেষ বেগটা আমরা সহজে বের করতে পারবো। এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে পাবো হচ্ছে 15। দেন হচ্ছে যে আমরা পরেরটা যদি দেখি, প্রথম বিড়াল দ্বিতীয় বিড়ালের আগে ফলটা ধরতে পারবে কি না। দুজনেই তো রওনা দিছে, কি আগে ধরতে পারবে এটা বিষয়। আমরা যদি টাইম ক্যালকুলেট করি যে কার ওখানে পৌঁছাইতে কম সময় লাগে, তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে যদি আমরা দেখি যে ফার্স্টে এই বিড়ালের কতক্ষণ লাগে, এই বিড়ালের ক্ষেত্রে ওর যাওয়া লাগবে 27 আর 18 পুরাটাই 45 মিটার, আর ও যাচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিয়ে। আমরা যদি সময় বের করতে চাই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এখানে এসের ভ্যালু হচ্ছে যে আমরা বের করলাম 45, আদিবেগ 0 কারণ দুজনেই স্থির থেকে যাত্রা শুরু করেছে, ত্বরণ হচ্ছে তোমার 0.4, আর সময়টা বের করতে হবে। সময় যদি আমরা বের করি তাহলে আসে 15 সেকেন্ড। কিন্তু আমরা যদি বিয়ের ক্ষেত্রে সেকেন্ড বিড়াল যেটা, ও কিন্তু সমবেগে যাচ্ছে, ওর কোনো ত্বরণ নেই। তো সমবেগের সূত্র তো আমরা দেখেছিলাম যে এস ইকুয়াল টু ভিটি। তো এস ইকুয়াল টু ভিটি দিয়ে যদি আমরা সময়টা বের করি, ওর তো 18 মিটার যাওয়া লাগবে, কারণ এই অংশটুকু 18, আর হচ্ছে যে ও 0.3 বেগে যাচ্ছে। তো আমরা যদি এস ইকুয়াল টু ভিটি দিয়ে সময় বের করি, ওরা লাগে 60 সেকেন্ড। তার মানে হচ্ছে যে প্রথম বিড়ালটা অনেক অল্প সময় আসলে পৌঁছায় যাবে, কারণ ও ত্বরণ দিয়ে যাচ্ছে, আর আরেকজনের হচ্ছে অনেক সময় লাগবে। তো আমরা বলতে পারি যে প্রথম বিড়ালটা দ্বিতীয় বিড়ালের আগেই ধরতে পারবে, কারণ অনেক আগে পৌঁছায় যাবে। তো আমরা যদি এখন পরের ম্যাথটাতে যাই, তো এইখানে হচ্ছে যে একটু সিনারিওটা চেঞ্জ। এখানে একটা বাস, এখানে বাসটা হচ্ছে যে ঘটনাটা এরকম, 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, একটা বিড়ালকে দেখতে পেল 46 মিটার আগে। তখন ব্রেক ধরলো, ব্রেক ধরে বাসটা 1 মিটার দূরে যে এই জায়গাতে থেমে গেল, বিড়ালটাকে ধাক্কা দেয় নাই। তো এখন কোয়েশ্চেন হচ্ছে বাসের ত্বরণ কত ছিল। কারণ বাসটা যেহেতু থামালো, আমরা তো জানি থামানোর সময় ত্বরণ হয় না, মন্দন হয়। তো আমরা দেখি, আমরা তো হিসাব করেছিলাম যে এর ভ্যালু যা ছিল তাই রাখবো, যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো মন্দন। তো আমরা যদি ফার্স্টে দেখি কী কী দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। তো এখানে 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হবে। তো 54 কিলোমিটারের মানে হচ্ছে 54,000 মিটার, এটা আমরা জানি। 1 ঘন্টার মানে 3400 সেকেন্ড, এটা আমরা জানি। ভাগ করলে আসলে 15 মিটার পার সেকেন্ড চলে আসে। এদিকে আদিবেগ 0 নাই, শেষ বেগ 0, কারণ ব্রেক করে থেমে গিয়েছিল 1 মিটার আগে, কারণ হচ্ছে যেহেতু থেমে গিয়েছিল শেষ বেগটা তো 0ই। আবার এদিকে 45 মিটার গেছে, কারণ ওই 1 মিটার তো বাকি ছিল, 46-এর মধ্যে 45 গেছে। কারণ আমরা যদি ত্বরণ বের করতে চাই, সূত্র হবে এটাই, কারণ বাকিগুলো আমরা জানা। সে যদি ভ্যালু বসায় দিই, তাহলে আমরা পাচ্ছি -2.5। এখানে মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে আসলে বাসটা থামাইছে, তো গতি কমেছে, বেগটা কমেছে, ওই জন্য আসলে মাইনাস আসছে। তো এটাকে আমরা বলতে পারি মন্দন 2.5, বা ত্বরণ হচ্ছে -2.5। এখন যদি বলতেছে যে 55 কিলোমিটার পার আওয়ার বেগে যদি একই ত্বরণে বাস থামালে সংঘর্ষ এড়ানো যেত কিনা, তা আমরা দেখি যে বেগ আমাদের এখন 55, যেটাকে আমরা মিটার পার সেকেন্ড করলে 15.28 হয়। আর ত্বরণ আমাদের তো আগেরটাই আছে, মানে মন্দন, একই মন্দন যেহেতু। আর আমাদেরকে বের করতে হবে যে কত মিটার যে শেষ বেগটা 0 হচ্ছে। আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, সেম সূত্র, তাহলে আমরা দেখতে পাবো যে বাসটা ওই সেম এই বেগে
যদি আগের মন্দনে অ্যাপ্লাই করে ব্রেক করে তাহলে বাসটা প্রায় 46.68 মিটার চলে যায়। আর আমরা জানি বিড়ালটা তো আছে 46 মিটার দূরে, মানে ওই 0.68 মিটার বেশি চলে যায়। তার মানে বলতে পারি যে বিড়ালটাকে আসলে ধাক্কা দিয়ে ফেলবে, কারণ তার আগে তো থামতে পারছে না, কারণ ওর ওই বেগ মানে 55 দিয়ে শুরু করলে বেগ বেশি থাকে, তো এই কারণে হচ্ছে যে তার থামাইতে বেশি সময় লাগবে। এটাই স্বাভাবিক, কারণ আগের মন্দনই তো আছে ওই জন্য। এখন যদি আমরা পরের ম্যাথে যাই, এটা হচ্ছে অনেকটা ওই যে টেবিলের মতো, যে প্রথমে স্থির ছিল সময় শূন্য বেগও শূন্য, দেন 5 সেকেন্ড পার হলো, 5 সেকেন্ড পরে বেগ হয়ে গেল 10 সেকেন্ড পরে বেগ হয়ে গেল 20, 15 সেকেন্ড পরে বেগ হয়ে গেল 20, মানে 20ই থাকলো। দেন 20 সেকেন্ড পরে বেগ কমে গেল 15, 25 সেকেন্ড পরে আবার থেমে গেল। সমবেগে অতিক্রান্ত দূরত্ব, সমবেগ বলতে কি বোঝায়? বেগ সেম। তো এইখানে আর এখানে 20 সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, মানে এই দুইটা জায়গায় বেগ সেম। তো বেগ সেম কতক্ষণ ছিল? 5 সেকেন্ডের জন্য, 10-এ আর 15-তে। আমরা ওই যে 20 মিটার পার সেকেন্ড অ্যান্ড দেন সময় হচ্ছে যে 5 সেকেন্ড বের করলাম, দেন সমবেগ মানে তো S=VT, সমবেগে অতিক্রান্ত দূরত্ব 100, শেষ। এখন বলতেছে প্রথম ও শেষ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান কিনা। তো আমরা প্রথম 5 সেকেন্ডেরটা আগে বের করি। ওটা যদি বের করি তাহলে আমাদেরকে এখানে যেহেতু ত্বরণ আছে, বেগ ডিফারেন্ট, আমাদেরকে হচ্ছে অ্যাভারেজের সূত্র ইউজ করে করতে হবে। আমরা যদি এখানে এই যে শুরুতে তো 0 ছিল, পরে 10 হয়েছিল, তো 10 + 0/2 তো সূত্রের, আর সময় 5 সেকেন্ডে, 25 মিটার পাইলাম। লাস্টেরটা যদি করি, এখানে কিন্তু 15 থেকে 0 হয়েছে আর এদিকে 5 সেকেন্ড গেছে। তো এখানে যদি আমরা এই যে 15 আর 0 2 5 সেকেন্ড দিয়ে দিই, তো এখানে আসে 25 মিটার, এখানে আসে 37.5। তো আমরা জানি যেহেতু 37.5 বড়, তাহলে দূরত্ব অতিক্রমটা আসলে সেম না। আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুইটা গাড়ি আছে, প্রতিটার বেগ আর ত্বরণ দেওয়া আছে, একটা নির্দিষ্ট দূরত্ব আছে S মিটার, এটা বলা নেই কত। এখন বলছে যে গাড়ি দুইটা একই সাথে অপর প্রান্তে পৌঁছালে দূরত্ব কত। মনে করো ছাড়লো, দুইজন একই সাথে বিতে পৌঁছালো, কত দূরত্ব? তা আমরা এখানে কি জানি, একই সাথে যদি যাই তাহলে একই সময়ে যাবে, সময়টা সেম, আর হচ্ছে যে একই দূরত্ব মানে এসটাও সেম। এখন যদি আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে চিন্তা করি, ওর বেগ আর ত্বরণ এত, দ্বিতীয় গাড়ির বেগ আর ত্বরণ এত। এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, দূরত্বের সূত্র, তো আমরা তো জানি যে দূরত্বটা দুইজনেরই সেম, দুজন একই দূরত্ব অতিক্রম করছে। তো দুইজনের দূরত্ব যদি সেম হয়, দুজনের এই পোর্শনটা সেমই হবে, কারণ একই দূরত্বই তো যাচ্ছে। যদিও ত্বরণ আর বেগ আলাদা, তাও একই। তো আমরা প্রথম গাড়িরটা ইউ ধরে নিয়েছি, পরেরটা ইউ প্রাইম, তো আমরা ইকুয়াল লিখে দিয়েছি। এবারে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এরপরে ইউ প্রাইম টি আর হাফ এ প্রাইম ডি স্কোয়ার, যেহেতু দূরত্বটা সেম এস। তো আমরা এই পাশের অংশটাকে ইকুয়াল লিখলাম। এই পাশে হচ্ছে যে এই যে 4, মানে এই পাশে কার 1-এর ভ্যালু বসালাম, এই পাশে কার 2-এর ভ্যালু। আমরা যদি সিম্পলিফাই করি একটা ইকুয়েশন পাবো, 0.05 t² = 3t। ওখান থেকে যদি আমরা টি কেটে দেই, তাহলে টি ইকুয়ালটা আমাদের হয় 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ড পরে ও পাশে পৌঁছাবে। এখন কথা হচ্ছে যে কত দূরত্ব যাবে। টি যেহেতু আমরা পেয়ে গেছি, এখন যদি আমরা এই সেম ইকুয়েশনে টিটা বসাই দেই, তাহলে আমরা পেয়ে যাব। তো প্রথম গাড়িরটা করে বসালাম 4 আর 0.5, আর এদিকে টি হচ্ছে 60। তাহলে আমরা কত দূর যাব? 1140 মিটার, মানে এই দূরত্বটা হবে 1140। এখন যদি আমরা নেক্সটটাতে যাই, নেক্সটটাতে এখানে হচ্ছে যে কোয়েশ্চেন হচ্ছে যে প্রথম গাড়িটা 45 মিটার পিছন থেকে, মানে প্রথম গাড়ি যেটা সেটা এখান থেকে না শুরু করে, যদি এখান থেকে শুরু করে, দেন একই সময়ে দুইজনে একই সময়ে যাত্রা শুরু করে, দুইজনই আবার একই টাইমে ছাড়লো, দেন কতক্ষণ পরও সেকেন্ড কার যেটা আছে ওকে পার করে যাবে। এখন সেকেন্ড কার তো আর বসে থাকবে না, এই যখন ছাড়বে এখান থেকে, ও তো এখান থেকে ছেড়ে দেবে, তাই না? কথা হচ্ছে যে এই হচ্ছে কখন ওকে পার করে যাবে। এখানে আমরা লিখি সেম আবার আগের মতো, প্রথম গাড়ির ক্ষেত্রে এটাই, আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে যদি লিখি তাহলে এটাই। তারপরে যদি আমরা ওই সেম আগের সূত্রটা অ্যাপ্লাই করি, দেন এইখানে হচ্ছে যে আমাদেরকে যেহেতু বলে দিছে যে দ্বিতীয় গাড়িটা এখানে থেকে নর্মাল শুরু করে নর্মালি যাচ্ছে, তো আমরা হচ্ছে যে আমরা জানি একটা নির্দিষ্ট সময় পরে একজন পার করবে, ওই সময়টাই আমাদের অজানা। তো সময়টা আমরা টি রেখে দিলাম, আর বাকিগুলা আর কত দূর যে পার করবে ওটাও তো আমরা জানি না, তো এসটা আমরা আননোন রাখলাম। তো এরপরে যদি আমরা প্রথম গাড়ির ক্ষেত্রে বসাই, প্রথম গাড়িটা তো আগেরটা থেকে 35 মিটার পেছন থেকে, মানে ওর 35 মিটার বেশি যাওয়া লাগবে, আবার এই গাড়িকে ধরাও লাগবে। তো এই জন্য আমরা এসের সাথে 35 অ্যাড করে দেন হচ্ছে যে এসের আরেকটা ইকুয়েশন বানালাম। আমরা তো জানি যে এখানেও এস আর এখানেও এস, আর এই দুইটা এস হচ্ছে সমান, তার মানে এই অংশটুকু আর এই অংশটুকু যেহেতু সমান, আমরা ওই দুইটাকে ইকুয়াল লিখে দিতে পারি।
তারপরে হচ্ছে আমরা ওখান থেকে সমীকরণ বের করে সমাধান করলে 2টা আসে, একটা 70 সেকেন্ড আর একটা হচ্ছে -10। সময় যেহেতু ঋণাত্মক হতে পারে না, তো তার মানে 70 সেকেন্ডে আসলে হচ্ছে এই গাড়িটা এক্সট্রা 35 মিটারও পার হবে। এ যত দূর গেছে, মনে করো এখানে গেছে, ওই পর্যন্ত যাবে, দেন ওকে ক্রস করে চলে যাবে। আচ্ছা, তো এখন তাহলে আমরা যদি পরের ম্যাথটাতে যাই, পরের ম্যাথটা হয়েছে তক্তার বুলেটের অঙ্ক। তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে যে তোমার এই যে একটা মানুষ ওইখান থেকে একটা বুলেট নিক্ষেপ করে, যে বুলেটের ওজন 10 গ্রাম আর বুলেটের বেগ ছিল 400। আর এখানে আসলে 15টা তক্তা আছে পাশাপাশি, তো প্রতিটা তক্তা আবার 10 সেন্টিমিটার করে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে বুলেটটা 15টার মধ্যে 10টা তক্তা ভেদ করে চলে যায়, অ্যান্ড তারপরে হচ্ছে ওর বেগ অর্ধেক হয়ে যায়, মানে 400 ছিল 200 হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে তক্তার বাধাদানকারী বল কত আর বুলেট থামাইতে কত সময় লাগবে। তো আমরা যদি এই ম্যাথটা আগাই, তো ফার্স্ট হচ্ছে আমরা জানি যে যেহেতু 400, বুলেটের বেগটা এত দূর গেলেও তেমন একটা ডিফারেন্স হয় না, যেহেতু অনেক ছোটো জিনিস। বেগটা এখানে হিট করার সময় সেম থাকে। তো আমরা হিট করার সময় মানে আদি বেগ হচ্ছে যে 400, অ্যান্ড দেন শেষ বেগ হচ্ছে 200, কারণ তক্তাটার 10টা তক্তা ভেদ করার পরে বেগ যেহেতু অর্ধেক হয়ে গেছে, অর্ধেক করে দিলাম, 200 হলো। আদি বেগ 400, ত্বরণটা আমরা জানি না, মানে মন্দন যেহেতু এখানে থামছে। আর কত দূর গেছে, এখানে হিট করার পরে সে 10 তক্তা গেছে, প্রতিটা তক্তা 10 সেন্টিমিটার, আর 10টা তক্তা গেলে কত হয়, সেন্টিমিটারকে মিটার করছি আমরা 0.1, আর 10টা তক্তা গেলে 10 দিয়ে গুণ করলাম। এখন যদি আমরা মন্দন বের করি 60,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এটা ছিল তার মানে মন্দন। এই মন্দনে সে হচ্ছে যে থেমেছে বুলেটটা। তো আমরা হচ্ছে যে বাধাদানকারী বল বের করতে চাইলে F = m করতে হবে। তো এম তো আমরা জানি 10 গ্রাম, আর এটা 60,000, তাহলে বাধাদানকারী বল আসে 600 নিউটন। এখন আমাদেরকে যদি বলে যে বুলেট থামাইতে কত সময় লাগবে, সেইটা হচ্ছে যে আমরা এখানে অবশ্য এই ম্যাথটা মনে হয় আমি করি নাই, যদি মনে হয় যে দরকার তাহলে আমি হচ্ছে যে এটা পরে অ্যাড করে দিব আনসারের সময়। আমি আসলে এটা খেয়াল করি নাই। আচ্ছা, তো এখন যদি আমরা এটা বের করতে চাই, এটা বের করতে চাইলে করা যাবে, কারণ হচ্ছে যে আমরা এখানে যখন সবগুলা তক্তা ভেদ করতে পারবে কি না এটা যখন বের করব, তখনই হয়তো আমরা বুঝতে পারবো। আমরা যদি ওটা চিন্তা করি তাহলে হচ্ছে যে আমরা আদি বেগে হিট করলাম কত, 400-তে, অ্যান্ড আমাদের এক সময় তো শূন্য হয়ে যাবে বেগটা, তার মানে শেষ বেগটা শূন্য ধরে যদি আমরা ক্যালকুলেশন করি ওই একই মন্দনে, শেষ বেগ ধরে নেই শূন্য, আদি বেগ 400, দেন আমরা দেখতে পাবো যে 1.33 মিটার বা 133 সেন্টিমিটার। আর এটার ফুল ডিস্টেন্স 150, যেহেতু 15টা, তার মানে 133 যাওয়ার পরে থেমে যাবে। এখান থেকে যদি তোমরা বের করতে চাও সময় কতখানি লাগবে, এটা ইজি হবে, কারণ হচ্ছে যে এই দূরত্বটা যদি ইউজ করো, অথবা এখান থেকে এই ত্বরণটা ইউজ করলে S = UT + ½ ওইখান থেকে হচ্ছে যে সময় বের করে ফেলা সম্ভব। তো এখন যদি আমরা পরের ম্যাথটা দেখি, এইখানে হচ্ছে তোমার একটা ঘোড়া এখানে ছিল, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 700, মানে এইটুকু 700, হাফটা। তো ঘোড়া হচ্ছে এখানে ছিল, সে হচ্ছে যে 5 মিনিটে পুরো এক পাক দিয়ে আসে, মানে 5 মিনিট পরে সে ঘুরায় আবার এই শুরুর মাথাতে আসে। এখন 1.5 বার ঘুরলে কি হবে, আমরা যদি এমনি দেখি যে পুরো একটা পাক দেওয়ার পরে আরও হাফ, মানে এইখানে এসে পৌঁছাবে, মানে এই জায়গাটাতে। এখানে ঘুরলে কি হলো, আমরা তো জানি স্মরণ হচ্ছে আদি থেকে শেষ অবস্থানের দূরত্ব, আদি ছিল এইখানে, শেষ হচ্ছে এইখানে। আমরা যদি এই দূরত্বটা বের করতে পারি তাহলে তো স্মরণ হয়ে যায়। আর আমরা জানি ব্যাসার্ধ 500, মানে 700, তাহলে ব্যাস কত হয় 1400। তো এটাই হচ্ছে ওর স্মরণ 1.5 বার ঘুরলে। এই লাইনটা হচ্ছে ওর স্মরণ, তো এটা যদি আমরা বের করি 1400 হয়ে গেল। দেন আরেকটা যদি আমরা জিনিস দেখি যে 1.5 বার ঘুরে আসার ফলে দ্রুতি আর বেগের পার্থক্য হবে কিনা, এটা আসলে পরিবর্তন হবে, কারণ দিকের পরিবর্তন। তো ঘোড়াটা আসলে ফার্স্টে ওদিকে মুখ করেছিল, দেন ইয়াতে যখন ঘোড়াটা ঘুরে তখন ঘোড়ার দিকটা পরিবর্তন হয়। আর আমরা জানি দিক পরিবর্তন হলে বেগ পরিবর্তন হয়, আর দ্রুতি পরিবর্তন হবে না, যেহেতু দ্রুতি একটা স্কেলার রাশি। আচ্ছা, তো এখন যদি আমরা পরের ম্যাথে যাই, পরের ম্যাথটা হচ্ছে যে এইখানে হচ্ছে আমরা ব্যাট দিয়ে আঘাত করার পরে, মানে এইখানে হচ্ছে যে একজন ছিল, সে হচ্ছে যে একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করলো 49 মিটার পার সেকেন্ড বেগে। সেই বেগে আঘাত করার পর বলটা বেগে উপরের দিকে ঠেলে দিল। বলটা উপরে ওঠার পর ফিল্ডার ভূমি থেকে 2 মিটার দূরে বলটা ধরে নিল। উপরের দিকে কত উপরে গেছে আমরা জানি না, বাট মাটি থেকে 2 মিটার উপরে ধরে ফেলছে। বলের সর্বোচ্চ উচ্চতা কত ওটাই বের করতে বলছে। তো এটার জন্য আমরা ওই যে এইচের সূত্র। তো ফার্স্টে যদি আমরা দেখি যে বলটা আসলে এখানে ছিল, দেন হচ্ছে উপরে গেছে, দেন হচ্ছে যে ও ক্যাচ ধরে নিছে 2 মিটার দূরে।
আমরা দেখি কী দেওয়া আছে। আদি বেগ দেওয়া, শেষ বেগ 0 কারণ উপরে যেহেতু থেমে যাবে, কারণ এখান থেকে থামার পরে আবার নিচে পড়তে শুরু করবে। আর এখানে যেহেতু ত্বরণ অভিকর্ষ ত্বরণ সবসময় পৃথিবীর নিচে দিয়ে কাজ করে, আর বলটা উপরে উঠে গেছে, তো এই জন্য আমরা বলতে পারি যে জি এর মান নেগেটিভ, কারণ জিটা হচ্ছে বিপরীত দিকে কাজ করছে। তারপরে হাইট কত এটা জানতে চাইছে, তো আমরা যদি সূত্রটা ফেলি তাহলে ওই সূত্রতে সবগুলো ভ্যালু জানা, এইচ এর মান পেয়ে যাবো 122। দেন ধরার সময় বলের বেগ কত, যেহেতু 2 মিটার আগে ধরেছে, দেন হচ্ছে 122 থেকে আমরা 2 আগে বাদ দিয়ে নিব, 120 মিটারে ধরে নিয়েছে, তো 120 মিটার দূরত্ব অতিক্রম করেছে বলটা ধরার আগে। আর এদিকে আদি বেগ তো 0, এবার কিন্তু জি এর দিকে, মানে ত্বরণ যেদিকে সেদিকেই পড়েছে, তাহলে জি এর মানটা পজিটিভ। তো ওইভাবে যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 48.6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন যদি আমরা পরের স্লাইডে যাই, তার আগে এখানে একটা শর্টকাট আছে যে আমরা আসলে একটা বস্তু নিক্ষেপের পরে কতক্ষণ সেটা উপরে থাকবে সেটা বের করতে পারি, 2 × u/g। আবার সর্বোচ্চ উচ্চতা মানে এইচে উঠতে তার কত সময় লাগবে এটা আমরা u/g দিয়ে বের করে নিতে পারি। তো এগুলো এমসিকিউতে কাজে লাগতে পারে। দেন হচ্ছে আমরা পরেরটাতে যদি যাই, এইখানে কি হয়েছে, এখানে একটা বস্তু উপর থেকে ফেলে দেওয়া হয়েছে আর আরেকটা নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে এবং দুইটা মাঝামাঝি মিলিত হলো, কত সময় পর কোন জায়গায় মিলবে এটা হচ্ছে কোয়েশ্চেন। তো ফার্স্টে হচ্ছে যে ধরে নিলাম এক্স উচ্চতায় মিলবে, তারপরে হচ্ছে যে আমরা যদি এইচ = vt + ½ gt², এখানে নিচের বস্তুর ক্ষেত্রে জি এর মান কিন্তু নেগেটিভ, কারণ জি নিচের দিকে আর নিচের বস্তুটা উপরে তোলা হচ্ছে, তো জি নিচের দিকে কাজ করছে, তাহলে নেগেটিভ। সময় আমরা জানি না কখন মিলবে। দেন আদি বেগটা আমরা জানি, আর এক্স দূরত্ব যে মিলবে এটা আমরা ধরে নিয়েছি, তো এটা দিয়ে একটা বানালাম সমীকরণ। উপরেরটার ক্ষেত্রে ও তো নিচে পড়ে যাচ্ছে, ওর আদি বেগ 0, ও হচ্ছে 180 - x, কারণ পুরো উচ্চতাটা 180, তো এটুকু যদি এক্স হয় দেন বাকিটুকু হচ্ছে 180 - x। তো ওই উচ্চতা থেকে যদি সে পড়ে তাহলে হচ্ছে যে এখানে এদিকে আদিবেগ 0 আর এদিকে 9.8 পজিটিভ, কারণ উপর থেকে পড়ছে। এখন যদি আমরা এখানে এক্স এর মান ভ্যালুর যেটা পেয়েছিলাম সেটা যদি এই সমীকরণে বসায় দেই, তাহলে আমরা টি এর একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে 3 সেকেন্ড, মানে নিচ থেকে নিক্ষেপ করার 3 সেকেন্ড পর অথবা উপর থেকে ফেলার 3 সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে কোথায় মিলিত হবে, সেটার জন্য আমরা আবার যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি 3 সেকেন্ড, দেন সেটা যদি আমরা এখানে এক্সের ভ্যালু বসাই দিই, দেন আমরা জানতে পারবো 135.9 মিটার উচ্চতায় আসলে মিলিত হবে। তো এখানে মিলিত হবার একটা শর্টকাট আছে, টি = h/v, এইটা হচ্ছে যে শর্টকাট। তো আমরা যদি হাইটকে বেগ দিয়ে ভাগ দিই তাহলে আসলে আমরা জানতে পারবো যে কতক্ষণ পর মিলিত হবে। 3 সেকেন্ডের যে ব্যাপারটা, যেটা আমরা 180কে 60 দিয়ে ভাগ দিলে আসলে হয়ে যেত। আচ্ছা, এর পরের ম্যাথে যদি আমরা যাই, এখানে আসলে মেইনলি একটা গ্রাফের ম্যাথ দেওয়া। এখানে আসলে এদিকে বেগ আর এদিকে সময় দেখানো আছে। তো আমরা যদি শুরু করি, দেন হচ্ছে যে শুরুতে বেগ ছিল 10, দেন বেগ বাড়তে বাড়তে মোটামুটি 10 সেকেন্ড পরে বেগ হয়ে গেছে 40, তারপরে আবার বেগ কমেছে, 15 সেকেন্ড পরে বেগ কমে 20-এ নেমে আসছে, দেন 20-এ কিছুক্ষণ ছিল মানে সমবেগে ছিল, দেন তারপরে হচ্ছে যে সেইখান থেকে আবার বেগ অনেক বেশি কমছে, দেন 24 সেকেন্ড পরে অনেক কমে গেছে। এখানে যদি আমরা বলি 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 12 বলতে এই পর্যন্ত, তো ফার্স্টে হচ্ছে এ পর্যন্ত, মানে এই 10 সেকেন্ড সমবেগে মানে বেগ বৃদ্ধি পেয়েছে, মানে ত্বরণ ছিল, তো এইটুকুর যদি আমরা বের করি দেন হচ্ছে ওইটা সূত্র এটা। এখানে শেষ বেগ হচ্ছে 40, আদি বেগ হচ্ছে 10, ওইটা ইউজ করে আমরা পেলাম 250 মিটার। তারপরে এদিকে 12 সেকেন্ড, 10-এর থেকে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড হচ্ছে বেগ কমেছে, আগে ছিল 40 পরে হয়েছে 30, ওইটা যদি আমরা 40 আর 30 বসায় করি তাহলে 70 আসে, তো টোটাল হবে হচ্ছে তোমার 320। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে 6তম আর 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মধ্যে কোনটা বেশি। এটা যদি বের করতে চাই সেটার জন্য আমাদেরকে ফার্স্টে বের করতে হবে যে 6 নাম্বার সেকেন্ডে সে কতখানি গেছে। তো এটার জন্য আমরা আগের সূত্র যেটা ইউজ করলাম ওইটা দিয়ে যদি আমরা বের করি যে 5 সেকেন্ড পর সে কত দূর গেছে, তাহলে আমরা পাইলাম 125। দেন আমরা যদি বের করি 6 সেকেন্ড পর কত দূর গেছে, দেন 150। এখন 5 থেকে 6 এর মধ্যে তো একটা সেকেন্ড হয়, তো ওই 1 সেকেন্ডে সে আসলে 125 থেকে 150 মানে 25 মিটার গেছে 1 সেকেন্ডে, 5-এর পরে 6-এর মধ্যে। তো এটাই তো তার 6তম সেকেন্ডের দূরত্ব, 6তম মানে ওই একটা সেকেন্ডে সে 25 মিটার গিয়েছে, তো সেটা আমরা বের করে নিলাম। সেম ওয়েতে যদি আমরা 11 আর 12 বের করি, দেন হচ্ছে যে বিয়োগ করে দেই, তাহলে আমরা আরেকটা পেলাম। তো আমরা বলতে পারি যে এখানে 12তম সেকেন্ডে বেশি দূরত্ব গিয়েছে 6তম সেকেন্ডের তুলনায়। এখানে হচ্ছে যে 6তম সেকেন্ডের ক্ষেত্রে 10 আর 40, কারণ এই যেটা 40 আর নিচেরটা 10,
আবার এদিকে 11তম সেকেন্ডের তো তার বেগ ছিল হচ্ছে 30, না সরি 11তম সেকেন্ডে তার বেগ ছিল হচ্ছে যে 40, তাহলে আমরা ওইটাই দিয়েছি। আবার হচ্ছে যে আদি বেগ ছিল হচ্ছে যে 20, তো ওইভাবে আসলে করেছি। শেষ বেগ হচ্ছে যে আদি বেগ এদিকে আদি বেগ ছিল 40, শেষ বেগ ছিল 20, কারণ হচ্ছে যে এই বরাবর ছিল আসলে 12তম সেকেন্ডটা, ওইভাবে ক্যালকুলেশন করে আসলে বের করা হয়েছে। তো এটারও একটা শর্টকাট আছে যে তম সেকেন্ড যদি তুমি এনতম মানে 5তম, তাহলে হচ্ছে এখানে টি এর ভ্যালু 5 বসাই দিলে তুমি ঠিক ওই সেকেন্ডের দূরত্ব অতিক্রান্ত সেটা বের করা যাবে। এরকম 2বার বের করে বিয়োগ করতে আসলে হবে না, তো এমসিকিউর জন্য ভালো। তো এরপরে স্লাইডে যদি আমরা যাই, এখানে আসলে সবগুলো সূত্র একসাথে দেওয়া আছে। যে শর্টকাটগুলো আমি বলেছিলাম, দেন পরন্ত বস্তু সূত্র, তারপরে হচ্ছে যে বেগের নর্মাল সূত্রগুলো সবই লিখে দিছি। তো এইখানে আসলে যে তম সেকেন্ডটা আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি পড়াশোনা। তো আমার ফিজিক্স বলা যায় অথবা অনলাইনে বলা হোক বা রেকর্ডিং বলা হোক, এটা আমার ফার্স্ট ক্লাস ছিল। তো সেই হিসাবে চিন্তা করলে আমি একদমই নতুন, এই বিষয়ে আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আমি চেষ্টা করছি যে বেটার হওয়া নিজে। অ্যান্ড প্রথম ক্লাস নেওয়াতে আমি অনেক কিছু বুঝতে পেরেছি যে আসলে আমাকে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। তো আমি চেষ্টা করব এই অংশগুলো আরও ইমপ্রুভ করা, অ্যান্ড বাকি দেখা যাক কতদূর কন্টিনিউ করতে পারি। সবাই দোয়া রাখবা, অ্যান্ড ধন্যবাদ সবাইকে।